সালামু আলাইকুম সবাইকে। কেমন আছি আমরা সবাই? আমরা আবারও চলে এসেছি তোমাদের মাঝে। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, যেহেতু এটা রমজানের প্রথম লাইভ ক্লাস সেই হিসেবে। তো সবাই কেমন আছো একটু জানিয়ে দাও, আর কে কে ক্লাসে আছো সেটা একটু জানিয়ে দাও, কেমন? আমি একটু সময় নিব ক্লাসটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাদের সাথে তোমরা একই সাথে ক্লাসে পড়াশোনা করো, ক্লাসে থাকো, এবং সবাই যেন এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারো। সেই জন্য তোমার যে ক্লোজ ফ্রেন্ড গুলো আছে তাদের সবাইকে মেনশন করে দাও, ঠিক আছে? তো আজকে আমাদের সাথে আছে অর্ণব। অর্ণব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সিএসসি তে পড়াশোনা করতেছে। আজকে তোমাদের আইসিটির যে একদম বেসিক থেকে এইচটিএমএল এর আমাদের একটা ক্লাস হয়েছে, ওটা রেকর্ডেড আছে। তো আজকে সেকেন্ড ক্লাস, তাই না দ্বিতীয় অর্ণব? ক্লাস। হ্যাঁ। তো একটু জানিয়ে দাও অর্ণব, কে কে ক্লাসে আছে একটু দেখো, আর তোমার নিজেকে পরিচয় করে দাও, কেমন? ওকে, আমি একটু দেখি ক্লাসে কারা কারা যুক্ত হয়েছে। তোমরা কমেন্টে জানিয়ে দাও যে কে কে আছো। সামিয়া ইসলাম অর্পিতা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে, তুমি কেমন আছো? ওকে, একটু মেনশন করে দিই ফ্রেন্ডদেরকে, হ্যাঁ, আর ক্লাস একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিতে পারি, যাতে করে পরে তোমার ক্লাসটা খোঁজা না লাগে। নিজের টাইমলাইনে যখন থাকবে খুব ইজিলি হচ্ছে ক্লাসটা যখন পরবর্তীতে দেখবা তখন হচ্ছে সেটা দেখতে পারবা। ওকে, সবার জন্য একটু ওয়েট করব যেন সবাই যুক্ত হয়ে যেতে পারে আর কি। কথা বলো। সবাই একটু জানিয়ে দাও কে কে আছো, আমরা তারপর ক্লাসটা শুরু করতে পারি। তাহসিন আহমেদ রানা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? চ্যাপ্টার 5 করব ভাইয়া। আমরা চ্যাপ্টার 4টা শেষ করেই চ্যাপ্টার 5-এ জাম্প করব। নয়ন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? ওকে, কারা কারা ক্লাসে আছো একটু জানিয়ে দাও, কেমন? ক্লাসে কারা কারা আছে একটু জানিয়ে দিই, আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিই। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব। সো সবাইকে একটু মেনশন করে দিব, তোমাদের সবার কাছে এটুকুই চাচ্ছি। অলরেডি অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। কাইফা হালুকা স্যার, ওকে, এটা কি আরিফ? জাহিদ জ্যোতি সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা বলতে? কাইফা হালুকা বলতে বোঝাচ্ছি, কেমন আছে জিজ্ঞেস করতেছে। ও আচ্ছা। আচ্ছা, নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া প্রিন্স, সালাম, ওয়ালাইকুম আসসালাম। আহ নমস্কার। প্রীতিকণা সাহা, নমস্কার। সামিয়া রবি ইসলাম ইভা, ওকে, থ্যাংক ইউ সামিয়া। তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাসটা খুব শীঘ্রই শুরু করবে, কেমন?
ডোন্ট ওয়ারি, আমরা সবার জন্য একটু ওয়েট করতেছি, যেন সবাই সবাই সবার যেন হয়ে ফ্রেন্ডদেরকে যেতে পারে। জানিয়ে দাও একটু এবং সবাইকে শেয়ার একটু দিয়ে দাও, মেনশন করে তাহলে দিও, আমরা কেমন? সবাই মিলে শুরু করতে পারি ক্লাসটা। আচ্ছা, তোমরা হচ্ছে যে বলছো কাইফা হালুকা মানে কি, তোর ভাইকে শিখে ফেলবা, ঠিক আছে? এটা হচ্ছে ভাই একটু কমেন্টে জানিয়ে দাও, কেমন? হ্যাঁ, আমাকে শিখায় দাও ভাই। আচ্ছা, 5 থেকে শুরু করে ইনশাআল্লাহ সবই আহ, করাবে, হ্যাঁ? অবশ্যই আমরা এই 4 শেষ করেই 5 নাম্বার অধ্যায়তে প্রবেশ করব। সবার আসলে সি প্রোগ্রামিং নিয়ে অনেক এক্সাইটমেন্ট থাকে, বুঝতে পারতেছে, সমস্যা নেই। ওকে, মনি ইসলাম, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ক্লাস করে দেখো। ভাইয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সিএসই তে পড়াশোনা করায়, সো সর্বোচ্চটুকু দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে? জ্যোতি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জানিয়ে দাও। সামিউর, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সুমাইয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। নিশাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসসালামু তোমাদের আলাইকুম স্যারও কিন্তু স্যার। একসাথে ক্লাস করতেছে আজকে, হ্যাঁ? চশমা হাওয়ায় ভেসে যাচ্ছে, না নামিয়ে ফেললাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা শুরু করতে শুরু পারি, করতে পারি। অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। সো এই আর কি। আল্লাহ আল্লাহ হাফেজ, ভাইয়া ক্লাস নিচ্ছে। আর আমি আসি, কেমন? দেখা হবে ইনশাল্লাহ। আমি আসবো মাঝে মাঝে, খুব শীঘ্রই। হ্যাঁ, আচ্ছা, সবাইকে নিয়ে শুরু করতে পারি তাহলে। ঠিক আছে। তো আজকে হচ্ছে ওয়েব ডিজাইনার এইচটিএমএল এর দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে হচ্ছে আমরা আসলে খুবই বেসিক জিনিসপাতি নিয়ে আলোচনা করেছিলাম, যেমন কিভাবে হচ্ছে ওয়েবসাইট কাজ করে, বা ওয়েবসাইট আসলে কি, বা ওয়েবসাইট যে ওয়েব পেজ দিয়ে বানানো, বা ওয়েবসাইটের স্ট্রাকচার, ইতিহাস, এসব নিয়ে। তো আজকে হচ্ছে আমরা এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, বা এই অধ্যায়ের নামে যেটা আছে এইচটিএমএল, এই এইচটিএমএল নিয়ে অনেক কথাবার্তা বলবো, আর প্রায় অনেকটুকুই দেখার চেষ্টা করব। তো যদি শুরু করি, পিছনে পিছনে। তো একটু ফান। তো ওয়েব পেজ ডিজাইনের জন্য হচ্ছে আমরা আসলে 3টা জিনিসের নাম দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এইচটিএমএল, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট, জাভাস্ক্রিপ্ট। তো আসলে জিনিসগুলো কি দেখে অনেক অদ্ভুত মনে হতে পারে যে এগুলো তো কখনোই দেখিনি। তো এখানে একটা কঙ্কালের ছবি দেখতে পাচ্ছ, ইচ্ছা করেই দেয়া, কারণ এইচটিএমএল হচ্ছে একটা ওয়েবসাইটের কঙ্কালের মতো। কঙ্কাল কি করে? কঙ্কাল সবকিছু একসাথে ধরে রাখে। কঙ্কাল হচ্ছে আমাদেরকে কি দেয়? একটা স্ট্রাকচার দেয়। তো এইচটিএমএল হচ্ছে আসলে একটা স্ট্রাকচার দেয় আমাদেরকে। এই যে আমাদের একটা ওয়েবসাইট বানাই, বা একটা ওয়েবসাইটে যে প্রবেশ করি, ওখানে যেভাবে সাজানো থাকে প্রত্যেকটা কন্টেন্ট, সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা থাকে কঙ্কালের মতো। এজন্য হচ্ছে এইচটিএমএল কে ওয়েবসাইটের স্কেলেটন বা কঙ্কালের সাথে তুলনা করা হয়। দ্বিতীয়ত সিএসএস দেখতে পারি। সিএসএস হচ্ছে স্টাইলের জন্য। সিএসএস কে যদি আমরা একটা চশমা পরিয়ে দেই, না, জি, লিখবা? হ্যাঁ, বাট এটা আর কি পপ আপ করছে। ওয়েট একটা মিনিট, আমি একটু করে দিই। তো সিএসকে হচ্ছে অনেক কুল একজন হিসেবে দেখতে পারি। সিএসএস এর কাজ হচ্ছে স্টাইল, অর্থাৎ ও হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কত সুন্দর হবে, একটা ওয়েবসাইটের একটা পেজ থেকে আরেকটা পেজে গেলে কতটুকু সুন্দর করে দেখাবে অ্যানিমেশনটা, কিংবা স্ক্রোল ডাউন করলে কত সুন্দর করে সেই অ্যানিমেশন গুলো হবে, সেগুলো কন্ট্রোল করে হচ্ছে সিএসএস। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে তুমি ক্লিক করলে কি হবে, বা ক্লিক করার পর তোমাকে কোথায় নিয়ে যাবে, সেগুলো কন্ট্রোল করে। তো আলটিমেটলি একটা ওয়েব পেজ ডিজাইনের সময় এই 3টা জিনিস ইউজ করা হয়। আমরা বেসিক্যালি দেখবো হচ্ছে এইচটিএমএলটা, কারণ আমাদের এই কারিকুলামে বা আমাদের এই অধ্যায়ে এইচটিএমএল কে গুরুত্ব দেওয়া হয়েছে। তো আচ্ছা, এইচটিএমএল সব থেকে অধীর আগ্রহে বসে থাকে সবাই এই অধ্যায়ের যেই অংশটার জন্য। এইচটিএমএল কি? এইচটিএমএল যদি প্রথমে পূর্ণরূপ দেখি, এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কথাটার অর্থ কি অনেকে নাই বুঝতে পারো। এইচটিএমএল এর আবিষ্কারক টিম বার্নার্স-লি, আমরা সবাই ওনার নাম শুনছি। আমাদের প্রথম ক্লাসে হচ্ছে আমরা দেখেছিলাম যে উনি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউডাব্লিউডাব্লিউ আবিষ্কারক। উনি হচ্ছে যখন এই ওয়েবসাইট আবিষ্কার করেছিলেন, তখন হচ্ছে উনি এইচটিএমএল ভাষাটাও আবিষ্কার করেছিলেন, যেটা দিয়ে হচ্ছে মোস্ট অফ দ্য ওয়েবসাইট লেখা হয়। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে আসলে কি বোঝায়?
হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিশেষ কিছু মার্কআপ নিয়ে আমরা দেখবো পরে, এবং সিম্বল সেট, অর্থাৎ হচ্ছে একটা সেট অফ ভাষা। আমরা বলতে পারি যে এটা একটা ভাষা, যেমন বাংলা ভাষা, ইংরেজি ভাষা, সেরকমই এইচটিএমএল একটা ভাষা। কিন্তু বাংলা আর ইংরেজি ভাষা যেমন মানুষের জন্য, এইচটিএমএল হচ্ছে ওয়েবসাইটের জন্য। এখন এই এইচটিএমএল যে একটা ভাষা বা একটা নির্দিষ্ট কিছু মার্কআপ বা সিম্বল বা চিহ্নের সেট, এটা কি করে আসলে? এটা একটা ফাইলে সুনির্দিষ্টভাবে সাজানো থাকে, যার কাজই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পেজে, অর্থাৎ ওয়েবসাইটে বা ওয়েব পেজে, অর্থাৎ একটা ওয়েব পেজে কি কি দেখানো হবে, প্রদর্শন করা হবে আর কিভাবে দেখানো হবে সেটা নির্দেশনা দেয়। এইচটিএমএল দিয়ে আমরা ওয়েবসাইটকে কিভাবে প্রদর্শন করতে চাই, কি কি দেখাতে চাই, কি কি দেখাতে চাই না, বা কিভাবে একটা জিনিসের পর আরেকটা জিনিস দেখাতে চাই সেটা কন্ট্রোল করা যায়। তো আলটিমেটলি এইচটিএমএল আমাদের জন্য হচ্ছে ওয়েবসাইটের ভাষা। যদি আমরা সহজ ভাষায় বলি, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ভাষা, যেই ভাষায় ওয়েবসাইটকে লেখা হয় বা ওয়েবসাইট কিভাবে কাজ করবে সেই নির্দেশনা দেওয়া হয়। আচ্ছা, তো এটা আসলে হচ্ছে একটা এইচটিএমএল ফাইল, খুবই সিম্পল একটা ফাইল, যেই ফাইলে হচ্ছে এইচটিএমএল কোডটা লেখা আছে। এটা হচ্ছে যদি তোমরা নোটপ্যাড থেকে একটা ব্রাউজারে যাও, সেটা হচ্ছে এটা প্রদর্শন করতে পারে, সেটা আমরা দেখবো পরে। আপাতত হচ্ছে আমরা দেখি যে এটা হচ্ছে খুবই সিম্পল একটা এইচটিএমএল কোড। এই এইচটিএমএল কোডে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এইচটিএমএল কোডে অনেক কিছুই দেখতে পাচ্ছি। তো প্রথমে কি দেখা যাচ্ছে দেখো তো, এখানে একটা জিনিস খুবই কমন, তোমরা কি সেটা নোটিস করছো? আমরা এখানে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তাই না? যে ভিতরে কিছু একটা লেখা, এখানে হচ্ছে দুইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা জিনিসটা বা আবদ্ধ করা। তো এটা হচ্ছে আসলে লেখার একটা ধরন, আমরা এটা নিয়ে আলোচনা করবো। আমরা পুরোপুরি শিখবো যে কিভাবে এইচটিএমএল আমরা লিখতে পারবো না পারবো, বা কিভাবে হচ্ছে আমরা কি লিখলে আসলে এইচটিএমএল এ কি বোঝায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, কোনো ভয় নাই। তো এখানে এইচটিএমএল কোডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডক টাইপ এইচটিএমএল আছে, এটা নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নাই। তো এইচটিএমএল, দেখো এইচটিএমএল এখানে দুইবার আছে, এটা কি খেয়াল করছো? এটা মাথায় রেখো, আমরা এটা নিয়ে একটা আলোচনা করব। দেখো বডিও দুইবার আছে, ঠিক আছে? তো আলটিমেটলি এটা তোমাকে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে একটা এইচটিএমএল কোড দেখাচ্ছে, বা এইচটিএমএল কোড কিভাবে স্ট্রাকচার হয় সেটা দেখাচ্ছে। এইচটিএমএল কোডের তিনটা মেইন পার্ট থাকে। প্রথমত, এইচটিএমএল কোডে হচ্ছে একটা টাইটেল থাকে। এই টাইটেলটা সবসময় হেডের ভিতরে থাকে, অর্থাৎ আমার জন্য এইখানে প্রথমে থাকে এইচটিএমএল। এই এইচটিএমএলটা হচ্ছে একটা ঘরের মতো, চিন্তা করতে পারো। এই ঘরের মধ্যে হেড হচ্ছে আরেকটা ঘর, যেই ঘরের মধ্যে আমরা অনেক জিনিসপাতি রেখে দেই। আবার এই ঘরের পর এই এইচটিএমএল এর মধ্যেই আরেকটা ঘর থাকে, এই ঘরটাকে আমরা বডি দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি যে মোটা দাগে আসলে এইচটিএমএল একটা স্ট্রাকচার বা এইচটিএমএল কোডে তিনটা পার্ট থাকে। এইচটিএমএল নিজে থাকে, যার মধ্যে হেড থাকে এবং বডি থাকে। হেড আর বডি দুইটা নির্দিষ্ট ঘর বা নির্দিষ্ট পার্ট, যেই পার্টগুলোর মধ্যে আসলে আমাদের প্রয়োজনীয় অনেক কিছু লেখা হয়, সেটা নিয়ে আমরা দেখব। তো এটা হচ্ছে দেখতে সব থেকে বেসিক, এটাতে আমরা বারবারই ব্যাক করব। আমরা যখন একটা কিছু বুঝে যাবো, আমরা এটাকে রেফার করে হচ্ছে বোঝার চেষ্টা করব যে হ্যাঁ, আমরা এই জিনিসটা এখন বুঝতে পেরেছি যে কিভাবে কাজ করছে। আচ্ছা, তো এইচটিএমএল এ হোয়াট আর এইচটিএমএল ট্যাগস বা এইচটিএমএল ট্যাগ বলতে কি বোঝায়? আসলে ট্যাগ জিনিসটা কি আমরা একটু দেখে আসি। এখানে কি তোমরা দেখতে পেয়েছো যে আমি এটা নিয়ে একটু মাত্রই কথা বলছিলাম যে কেমন কেমন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে দুইটা ব্র্যাকেটের মধ্যে হচ্ছে একটা লেখা আছে, সেই লেখাটা দিয়ে আমরা অনেক কিছু প্রকাশ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এটা কি আসলে? এই যে যে আমরা যে দুইটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে ভিতরে কিছু লেখা লিখতেছি, এই জিনিসটাই হচ্ছে ট্যাগ। এইচটিএমএল কে একটা ট্যাগের ভাষাও বলা হয়। কেন? কারণ হচ্ছে এইচটিএমএল এ আমরা যাই লিখবো না কেন, সেটা আমরা সবসময় ট্যাগের ব্যবহার করে লিখবো। তাই এইচটিএমএল কে অনেক সময় ট্যাগের ভাষা বলা হয়।
তো ট্যাগ জিনিসটা কি দেখি। ট্যাগ হচ্ছে এক ধরনের লুকায়িত কিওয়ার্ড বা একটা ওয়েব পেজের তথ্য বা বিষয়বস্তু কিভাবে বিন্যাস করা থাকবে বা প্রদর্শন করা থাকবে তা সুনির্দিষ্ট করে দেয়। আলটিমেটলি ট্যাগ কি? তোমাকে যখন হচ্ছে বাংলা ভাষায় বলা হয় যে বাংলা ভাষায় তুমি কথা বলবা কিভাবে বা বাংলা ভাষায় হচ্ছে তুমি লিখবা কিভাবে, তুমি কি করো? আমাদেরকে ছোটবেলা থেকে স্বরবর্ণ শেখানো হয়, ব্যঞ্জন বর্ণ শেখানো হয়। তো এইচটিএমএল এর জন্য ট্যাগও হচ্ছে ওর একটা অ্যালফাবেট বা একটা বর্ণমালা। কারণ হচ্ছে এই ট্যাগগুলো ব্যবহার করেই এইচটিএমএল এ যে ফাইলগুলো আছে বা এইচটিএমএল যে কোডগুলো আছে সেগুলো লেখা হয়। যেমন এই যে আমরা আগের উদাহরণেই দেখতে পারি। এখানে দেখো, এখানে সবকিছুই হচ্ছে এই যে ট্যাগ ব্যবহার করে করা হয়েছে। এই যে মাই ফার্স্ট হেডিং, এই লেখাটাও কি আমাদের দুইটা ট্যাগের ভিতরে আছে। মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এই লেখাটাও আমাদের দুইটা ট্যাগের মাঝখানে আছে। তো আলটিমেটলি এই ট্যাগটাই হচ্ছে এইচটিএমএল এর জন্য একটা একটা বর্ণমালার স্বরূপ বা অ্যালফাবেটের স্বরূপ, এটা আমরা বলতে পারি। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো কমেন্টে। আচ্ছা, আমরা সামনে যাই। তো ট্যাগ কি আমরা এটা বুঝতে পারছি। ট্যাগ হচ্ছে একটা কিওয়ার্ড যা একটা ওয়েব পেজের তথ্য বা বিষয়বস্তু কিভাবে বিন্যস্ত থাকবে বা প্রদর্শন করবে তা সুনির্দিষ্ট করে। অর্থাৎ আমি ওয়েব পেজে বা একটা ওয়েবসাইটে আমি একটা জিনিস কিভাবে দেখাতে চাই সেটা দেখানোর জন্য আমি ব্যবহার করব হচ্ছে এইচটিএমএল। আর এইচটিএমএল আমার লেখার জন্য কি ইউজ করা লাগবে? ট্যাগ। তো আমরা বলতে পারি যে এইচটিএমএল যদি ভাষা হয় তাহলে ট্যাগ হবে হচ্ছে ওই ভাষার বর্ণমালা। ঠিক আছে, তো পরে যাই। তো ট্যাগ আমরা বুঝতে পেরেছি। এখন একটা জিনিস দেখি, এই জিনিসটা কি আসলে। এটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট বলা হয়, এইচটিএমএল এর এলিমেন্ট। এই এলিমেন্ট বলতে আমরা কি বুঝাই? আমরা যদি হচ্ছে আবারও আমাদের এই কোডে ফেরত ফেরত আসি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা এলিমেন্ট আমরা নেই, এখান থেকে একটা এলিমেন্ট নিয়ে আলোচনা করি। এই যে এটা হচ্ছে একটা এলিমেন্ট, একটা লাইন নিয়ে আমরা আলোচনা করবো। এই লাইনটাকে আমরা এইচটিএমএল এর ভাষায় এটাকে একটা এলিমেন্ট বলি। তো এলিমেন্টটা হচ্ছে আমরা ওখানে গিয়ে আবার লিখি, তারপর আলোচনা করি। আচ্ছা, তো এই জিনিসটা কি? আমরা বললাম যে এই জিনিসটা হচ্ছে একটা এলিমেন্ট। এইচটিএমএল এ এলিমেন্ট বলতে আসলে কি আমরা সেটা দেখি। এলিমেন্ট হচ্ছে একটা লাইন বা এলিমেন্ট হচ্ছে একটা উপাদান এই এইচটিএমএল এ, যেগুলো দিয়ে হচ্ছে একটা নির্দিষ্ট কমান্ড দেয়া হচ্ছে। অর্থাৎ এইচটিএমএল এর এলিমেন্টের কাজ কি? কমান্ড দেয়া। কমান্ড একটা কিছু যে আমার এইচটিএমএল কোডে আমি যে ওয়েবসাইটটা বানাতে চাচ্ছি বা ওয়েব পেজ বানাতে চাচ্ছি সেটা এইভাবে কাজ করবে। আর কিভাবে কাজ করবে সেটা যে ইনস্ট্রাকশন বা সেটা যে কমান্ড সেটা দেয়া থাকবে এখানে। অর্থাৎ দেখো, আমরা যদি হচ্ছে এলিমেন্টের একটা কিভাবে গঠন করা হয় বা এটার গঠন নিয়ে আলোচনা করতে চাই, তাহলে হচ্ছে আমরা এই ছবিটার দিকে তাকাই। আচ্ছা, এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা ট্যাগ আছে, এই ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব আমাদের ক্লাসের লাস্টের দিকেই। যে পি পি দিয়ে হচ্ছে আসলে প্যারাগ্রাফ বোঝানো হয়, এই প্যারাগ্রাফ নিয়ে আমরা আলোচনা করব, কোনো ভয় নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা ওপেনিং ট্যাগ ইউজ করা হচ্ছে। ওপেনিং ট্যাগ কথাটার অর্থ কি? যেই ট্যাগটা দিয়ে হচ্ছে এলিমেন্টের শুরু হয়, অর্থাৎ একটা এলিমেন্টের যে স্টার্ট পয়েন্টটা বা যে শুরুটা সেটাকে হচ্ছে আমরা কি বলি? ওপেনিং ট্যাগ বলি। অর্থাৎ এই ট্যাগ দিয়ে আমরা আমাদের এই এলিমেন্টটা শুরু করতেছি। আচ্ছা, এখন ক্লোজিং ট্যাগ কি? ক্লোজিং ট্যাগ হচ্ছে আমাদের যে এলিমেন্টটা দিয়ে বা যেই জিনিসটা দিয়ে আমাদের এই এলিমেন্টের শেষটা হয়। অর্থাৎ আমাদের যদি ব্র্যাকেট পি দিয়ে যদি আমাদের বা পি ট্যাগ দিয়ে যদি আমরা ওপেনিং ট্যাগ বুঝাই, তাহলে ক্লোজিং ট্যাগ ও পি ট্যাগে কিন্তু একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি দেখতে পাচ্ছ? সেই পার্থক্যটা হচ্ছে এই স্ল্যাশটা। এই স্ল্যাশটা আমরা তখনই দেই যখন হচ্ছে আমরা ক্লোজিং ট্যাগ বুঝাবো। অর্থাৎ ক্লোজিং ট্যাগের জন্য ওপেনিং ট্যাগের সাথে খালি একটাই পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে স্ল্যাশ।
তাহলে আমি যদি এখন একটা লিখি, যেমন আমাদের আগের একটা ডকুমেন্টে ছিল, এই যে আগের কোডটাতে ছিল H1, এই H1 নিয়ে যদি আমরা কথা বলি, H1, এই H1 হচ্ছে আমাদের জন্য হবে কি একটা ওপেনিং ট্যাগ। তাহলে আমরা এখানে যদি কিছু একটা জিনিস লিখি, এটা হবে হচ্ছে আমাদের কন্টেন্ট। এই কন্টেন্টের পরে গিয়ে আমরা যখন এই কন্টেন্টটা আমাদের লেখা শেষ হয়ে যাবে, তখন আমরা এখানে আরেকটা ট্যাগ দিব, যেটা এটার মতোই দেখতে হবে, H1, কিন্তু পার্থক্যটা কি হবে? পার্থক্যটা হবে হচ্ছে এই স্ল্যাশটা, অর্থাৎ এই স্ল্যাশটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে এটা শেষ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। তামিম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নয়ন একটা HTML কোড লেখার চেষ্টা করছো, ঠিক আছে, হয় নাই, কিন্তু ক্লাস শেষে আশা করি হয়ে যাবে। ক্লাস শেষে হচ্ছে তোমাদের সবার জন্য একটা কাজ থাকবে HTML এ কোড লেখার জন্য। বুঝতে পারছি। এয়ারপ্লেন মোড অন করে ওয়াইফাই অন করে দেন। দুঃখিত, কিছু টেকনিক্যাল এররের কারণে চলে গিয়েছিল। সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানিয়ে দাও। একটা কল আসার কারণে আসলে ভিডিওর সিগন্যালটা চলে গিয়েছিল। সবাইকে শুনতে পাচ্ছ? শুনতে পেলে হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দাও, আমরা হচ্ছে তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, না, নেটওয়ার্ক প্রবলেম ছিল। এখন কি শুনতে পাচ্ছ? ঠিক আছে। হ্যাঁ রানা, ক্লাসে সমস্যা করছিল, এখন শুনতে পাওয়ার কথা। শুনতে পাচ্ছ নাকি একটু জানিয়ে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ জুথি, শাহাদাত, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। আচ্ছা, তো আসো দেখি আমরা যেখানে ছিলাম, ঠিক আছে, HTML এ এলিমেন্ট নিয়ে কথা বলতেছিলাম। তো এলিমেন্ট জিনিসটা কি ছিল? এলিমেন্ট হচ্ছে আমাদের একটা লাইন, মানে যেই লাইনটা কি করে, একটা কমান্ড দেয়। এখন এই কমান্ডটা কিসের থাকে? এই কমান্ডটা থাকে হচ্ছে একটা HTML কোড বা একটা HTML ওয়েবসাইট বানানোর জন্য আমাদের কি কি নির্দেশনা দেয়া লাগে, যেটা হচ্ছে আমরা একটু আগেই দেখে আসছি, যে এই যে ট্যাগের কাজ কি। ট্যাগের কাজ হচ্ছে একটা ওয়েব পেজের তথ্য বা বিষয়বস্তু কিভাবে বিন্যাস আর প্রদর্শন করবে তা সুনির্দিষ্ট করে দেয়। তো এই যে যে আমরা যে সুনির্দিষ্ট করার যে প্রসেসটা, বা আমরা যে কিভাবে বিন্যস্ত হবে বা কিভাবে অ্যাকচুয়ালি আমাদেরকে সুনির্দিষ্ট করে দিবে, সেটা করার জন্য হচ্ছে আমরা এই যে এলিমেন্ট নিয়ে কথা বলতেছিলাম। ঠিক আছে, কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো ক্লাস স্টার্ট হয়েছে 3:05-6 দিক থেকে। আচ্ছা, আসো, তো এখন আমরা হচ্ছে কন্টিনিউ করি যে এই এলিমেন্টে আসলে কি কি জিনিস থাকে এটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। প্রথমে একটা ওপেনিং ট্যাগ থাকে। এই ওপেনিং ট্যাগের কাজ হচ্ছে এই যে যে এলিমেন্টটা বা এই যে যে কমান্ডটা, এই কমান্ডটা শুরু যে হয়েছে সেটা নির্দেশ করা। অর্থাৎ এই যে একটা ব্র্যাকেট দিয়ে পি লেখা, এই পি কি এটা আমরা ক্লাসের শেষেই দেখবো। আমরা সব ট্যাগ নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা নাই। তোমরা হচ্ছে তোমাদেরকে যেমন ছোটবেলা থেকে সরিয়া সরিয়া ক খ শেখানো হয়, আমিও তোমাদেরকে HTML বর্ণ ধরে ধরে শিখাবো বা ট্যাগ ধরে ধরে শিখাবো, কোনো ধরনের সমস্যা নেই। তো এখন যদি আমরা দেখি যে ওপেনিং ট্যাগ দিয়ে কি করা হয়, শুরু নির্দেশ করা হয়। শুরু নির্দেশ করা হয়। আচ্ছা, তারপর শুরু করার পর কি আমাদের ভিতরে একটা কন্টেন্ট থাকবে। এই কন্টেন্টের কাজ হচ্ছে, তুমি কি কমান্ডটা দিচ্ছ বা তুমি আসলে ওয়েবসাইট থেকে কি চাচ্ছ সেটা বের করে আনা, বা ওয়েবসাইট দিয়ে তুমি কি কাজ করাতে চাচ্ছ সেটা বলে দেয়া। সেটা বলে দেওয়ার কারণে কি হবে? সেটা বলে দেওয়ার কারণে
তুমি হচ্ছে ওই ওয়েবসাইটে কি করতে চাচ্ছ এক্স্যাক্টলি সেটা করতে পারবা। তো আমরা এখানে হচ্ছে গিক ফর গিকস লেখা, বা আমরা যদি এখানে আসলে প্রিপারেশন লিখি তাহলে হচ্ছে প্রিপারেশন যদি লিখি তাহলে হচ্ছে এটাই দেখবো আমরা যে কি হবে। মনে করো এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে কন্টেন্ট প্রিপারেশন, তো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট থাকবে। আর কন্টেন্ট শেষ হওয়ার পর, আচ্ছা একটু বড় করে লিখবো, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, বড় করে লিখতেছি, ওকে। তো এটা হচ্ছে প্রিপারেশন, আর তারপর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো ক্লোজিং ট্যাগ দিয়ে কি বোঝায়? ক্লোজিং ট্যাগ দিয়ে বোঝায় হচ্ছে যে এই যে যে আমাদের যে একটা এলিমেন্ট ছিল যেটা দিয়ে আমরা কি করতেছি কমান্ড দিচ্ছি, সেটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো এই যে যে শেষ হয়ে গেল, এই শেষ হয়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে একটা ট্যাগ ইউজ করি, যেই ট্যাগটা হচ্ছে আসলে, আচ্ছা লেখা বোঝা যায় না, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো আমরা হচ্ছে কি বলতেছিলাম যে ক্লোজিং ট্যাগ হচ্ছে আলটিমেটলি আমাদের যে একটা এলিমেন্ট শেষ হয়েছে সেই এলিমেন্টটা বোঝায়, যে এলিমেন্টটা যে শেষ হয়ে গেছে। তো এটা করার জন্য আমরা কি করি, ক্লোজিং ট্যাগ দিয়ে। ক্লোজিং ট্যাগ হচ্ছে, ওপেনিং ট্যাগ কি ছিল আমাদের এখানে পি, আর ক্লোজিং ট্যাগ কি, ক্লোজিং ট্যাগ হচ্ছে একই হবে কিন্তু একটা পার্থক্য থাকবে, যেই পার্থক্যটা নিয়ে কথা বলছিলাম, যে সেই পার্থক্যটা হচ্ছে স্ল্যাশ। অর্থাৎ এই যে যে স্ল্যাশটা আছে, এই স্ল্যাশটা তুমি যদি এই সেম, এটা ছিল আমাদের ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ, জাস্ট দেখানোর জন্য। তো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে কি কোনো পার্থক্য পাচ্ছ? খালি একটা পার্থক্য বাদে আর কোনো পার্থক্য নাই। একই ট্যাগের পি ছিল পি আছে, ব্র্যাকেটে ছিল ব্র্যাকেটে আছে, কিন্তু ক্লোজিং ট্যাগ হওয়ার জন্য আমার সবসময় মনে রাখতে হবে যে এটার সামনে একটা স্ল্যাশ থাকতে হবে। অর্থাৎ এই স্ল্যাশ দিয়ে আমরা হচ্ছে ক্লোজিং বোঝাই। এখন তুমি বলতে পারো যে ভাই এটার দরকার কি আসলে? এটার দরকার হচ্ছে যে তুমি যখন একটা ক্লোজিং ট্যাগ লিখবা, তুমি যদি এভাবে করে রেখে দাও, মানে শুরু করলা, সমস্যা নাই, তুমি হচ্ছে মনে করো প্রিপারেশন লিখলা, লেখার পর তুমি কি করলা, এখানে কিছু শেষ করলা না, বা এখানে তুমি ক্লোজিং ট্যাগ দিলা না, সমস্যাটা কি হতে পারে? সমস্যাটা হচ্ছে যেহেতু কি এইচটিএমএল হচ্ছে একটা ওয়েবসাইট, আর তুমি ওর সাথে কমিউনিকেট করতেছো বা ওর সাথে যোগাযোগ করতেছো একটা ভাষা দিয়ে, যে ভাষাটা হচ্ছে এইচটিএমএল। তো তুমি যখন তোমার ভাষাতে একটা ওয়ার্ড ইউজ করবে না, তখন তো আমি যদি তোমাকে বলি আমি ভাত খায়ের জায়গায় আমি ভাত খা, যদি রস্য এটা উচ্চারণ না করি তাহলে তো হবে না, তাই না? তো এটা হচ্ছে ওইরকম একটা ব্যাপার হবে যে তুমি হচ্ছে আসলে অসম্পূর্ণ কমান্ড দিচ্ছ, আর অসম্পূর্ণ কমান্ড দিলে একটা ওয়েবসাইট অবশ্যই কাজ করতে পারবে না। সেক্ষেত্রে আচ্ছা, এলিমেন্ট এইচটিএমএল এর অতিরিক্ত অংশ বুঝলাম, বাট অতিরিক্ত অংশটা কি? এলিমেন্ট এইচটিএমএল এর অতিরিক্ত অংশ না আসলে। এইচটিএমএল এর হচ্ছে এলিমেন্টটা হচ্ছে একটা কমান্ড, যেই কমান্ডটা হচ্ছে আমরা এইচটিএমএল যে ভাষাটা, সেই ভাষার মাধ্যমে দেই ওয়েবসাইটকে। এটা হচ্ছে কোনো অতিরিক্ত অংশ না, ঠিক আছে? আচ্ছা, আর এই যে তোমাদেরকে হচ্ছে কনফিউশন ক্লিয়ার করতে হইলো হচ্ছে এটা দেখা, এই যে দেখা আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা এলিমেন্ট, এই যে H1 এটাও একটা এলিমেন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা এলিমেন্ট, এই এলিমেন্ট দিয়ে আমি বলতেছি যে তোমার হচ্ছে এই কাজটা করা উচিত বা এই কাজটা করা উচিত না, বা এই কাজটাই হচ্ছে তুমি এভাবে করবা, মানে সুনির্দিষ্ট ভাবে করবা। যেটা হচ্ছে এই যে আমরা এখানে বলে আসছি যে সুনির্দিষ্ট করে দেয়া যে কিভাবে বিন্যাস থাকবে বা কিভাবে প্রদর্শন করবে সেগুলা, ঠিক আছে? প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, তো দেখি আমরা, তো আমাদের এলিমেন্ট নিয়ে সব কথা শেষ। তো কি কি থাকছে আমাদের এলিমেন্টে আমরা যদি আবার একটু দেখি, আমাদের এলিমেন্টে থাকবে হচ্ছে ওপেনিং ট্যাগ, তারপর আমাদের থাকবে হচ্ছে যে কন্টেন্ট বা যেটা হচ্ছে আমরা কমান্ড দিতে চাচ্ছি, বা হচ্ছে এটার ভিতরে আমরা যে কথাটা আসলে লেখাইতে চাচ্ছি বা প্রদর্শন করতে চাচ্ছি সেটা, এবং লাস্টে থাকবে ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ দিয়ে হচ্ছে এলিমেন্টের শুরু বোঝাবো, ক্লোজিং ট্যাগ দিয়ে এলিমেন্টের শেষ বোঝাবো, আর মাঝখানে যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টটা হচ্ছে আমরা দেখাতে চাই বা হচ্ছে সেভাবে সাজাতে চাই বা একটা কমান্ড দিতে চাই, ঠিক আছে? পরে যাই। আচ্ছা, তো এখান থেকে আসলে মনোযোগ দেই সবাই, কারণ হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টে ঢুকছি। আমরা হচ্ছে এখন বর্ণমালা শিখবো। বর্ণমালা কয় ধরনের, যেমন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ ছিল,
কিছুটা সিমিলার ভাবেই হচ্ছে আমরা এইচটিএমএল এ কেমন ট্যাগ আছে, কয় প্রকার, বা ট্যাগগুলো আসলে কি কি সেটাতে প্রবেশ করতেছি। তো কারো যদি কোনো সমস্যা থাকে বলতে পারো, ঠিক আছে? তো আচ্ছা, শুরু করি। কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ জিনিসটা কি? কন্টেইনার কথাটার অর্থ কি? কন্টেইনার কথাটা কি? কন্টেইন থেকে আসছে না? কন্টেইন কথার অর্থ কি? ধারণ করা। অর্থাৎ তুমি যখন কন্টেইনার ট্যাগ ইউজ করতেছো তখন তোমার আসল উদ্দেশ্য হচ্ছে, বা তখন তোমার কন্টেইনার ট্যাগ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু ধারণ করা। কিভাবে কি ধারণ করব আমরা? আমরা যদি হচ্ছে আগের এক্সাম্পলটাতে ফেরত যাই, যেটা হচ্ছে আমার এই ক্লাসে অনেকবার যাব আসলে, এই যে মাই ফার্স্ট প্যারাগ্রাফ, আর আমরা এখন এইটা নেই যেহেতু আমরা এটা নিয়ে কাজ করে ফেলছি। মাই ফার্স্ট হেডিং, ওকে। আমরা হচ্ছে একটা এলিমেন্ট নেই, আমরা তো কিছুক্ষণ আগে পড়ে আসছি যে একটা এলিমেন্ট কি, H1 মাই ফার্স্ট হেডিং, ঠিক আছে? তো এটা কি আমাদের একটা এলিমেন্ট। এই এলিমেন্টটা দিয়ে আমরা কি করি? এই এলিমেন্টটা দিয়ে আমরা হচ্ছে আলটিমেটলি একটা নির্দেশনা দিচ্ছি, বা আমরা চাচ্ছি যে এই যে মাই ফার্স্ট হেডিং এই জিনিসটাকে প্রদর্শন করতে। এটাও কিভাবে, এটা আমরা দেখবো, কোনো চিন্তা নেই। তো এই যে যে একটা কন্টেইনার ট্যাগ, বা আমরা যে বললাম একটা কন্টেইনার ট্যাগের কাজ হচ্ছে ধারণ করা, কি ধারণ করতেছে আলটিমেটলি? ও হচ্ছে এই যে যে তথ্যটা, যেই তথ্যটাকে কি আমাদেরকে বিন্যাস অথবা প্রদর্শন করতে চাই, যেই তথ্যটাকে, সেই তথ্যটার কথা লেখা থাকে, বা সেই তথ্যটা লেখা থাকে, এই তথ্যটা দিয়ে হচ্ছে আমরা এইচটিএমএল এ বা একটা ওয়েবসাইটে দেখাতে চাই। তো কন্টেইনার ট্যাগ আসলে কেমন দেখতে? কন্টেইনার ট্যাগের সব থেকে গুরুত্বপূর্ণ যে দুইটা বৈশিষ্ট্য আছে, সেই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যদি দেখি, কন্টেইনার ট্যাগে একটা ওপেনিং ট্যাগ থাকবে, কন্টেইনার ট্যাগে একটা এলিমেন্ট থাকবে, সরি, একটা কন্টেন্ট থাকবে, এবং শেষে একটা ক্লোজিং ট্যাগ থাকবে, ঠিক আছে? তো একটা কন্টেইনার ট্যাগে অবশ্যই ওপেনিং ট্যাগ থাকবে, কন্টেন্ট থাকবে, আর হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকবে। এখন কন্টেইনার ট্যাগের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক আছে, কিন্তু জিনিসটা দেখতে একটু আলাদা, ঠিক আছে? এখানে তোমাদেরকে আরেকটা জিনিস আবারও বলতেছি, যে আমাদের কন্টেইনার ট্যাগে অবশ্যই একটা ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ থাকতেই হবে। কিন্তু আমরা যেহেতু এখনো শিখি নাই, আমাদের কাছে মনে হতে পারে যে আচ্ছা, একটা ক্লোজিং ট্যাগ যদি না থাকে তাহলে তো আসলে শেষ বোঝায় না, তাই না? কিন্তু কথাটা একটু আলাদা, ঠিক আছে? এইচটিএমএল এ কিছু কিছু নির্দিষ্ট ট্যাগ আছে যেগুলো হচ্ছে আলটিমেটলি ক্লোজিং ট্যাগ লাগে না, ঠিক আছে? আমরা সেটাকে হচ্ছে একটা বিশেষ ধরনের ট্যাগ বলি। সেই ট্যাগগুলোকে আমরা কি বলবো? সেই ট্যাগগুলোকে আমরা বলবো হচ্ছে এমটি ট্যাগ, ঠিক আছে? সেই ট্যাগগুলোকে আমরা বলবো এমটি ট্যাগ। আচ্ছা, বুঝছো নাকি কমেন্টে বলে দিতে পারো, বা কোনো প্রশ্ন থাকলে। নয়ন, আবিদ, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? নয়ন বড় করে লিখতে বলছিল, এখন দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কন্টেইনার ট্যাগ পড়লাম। কন্টেইনার ট্যাগ হচ্ছে এইচটিএমএল এর এক প্রকারের ট্যাগ। দ্বিতীয় প্রকারের ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ। এখন এমটি ট্যাগ জিনিসটা কি আসলে? এমটি ট্যাগ জিনিসটা হচ্ছে, এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ হচ্ছে এমন জিনিস যে কিছু ধারণ করে না। এমটি কথার অর্থ কি? এমটি কথার অর্থ হচ্ছে শূন্য,
অর্থাৎ শূন্য বলতে আমরা কি বোঝাচ্ছি, এই এমটি ট্যাগ দিয়ে যা যা থাকবে সেগুলো হচ্ছে, এই এমটি ট্যাগে যা যা থাকবে সেগুলো হচ্ছে কোনো কিছু ধারণ করবে না। কিন্তু আমাদের যখন কন্টেইনার ট্যাগ পড়লাম আমরা, তখন আমরা দেখতে পেয়েছি যে কন্টেইনার ট্যাগে হচ্ছে ধারণ করা হয়, কিছু না কিছু ধারণ করা হয়, কোনো বিন্যাস বা হচ্ছে কোনো প্রদর্শন করার জন্য যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলোকে ধারণ করা হয়। কিন্তু আমাদের জন্য এমটি ট্যাগে এরকম কোনো কন্টেন্ট বা হচ্ছে এরকম কোনো তথ্য ধারণ করা হয় না। তো এমটি ট্যাগের কাজ কি, এটা প্রশ্ন আসতে পারে। আমি যদি কিছু ধারণই না করতে পারি তাহলে এটা দিয়ে আমার কাজ কি? কাজ আছে, সেটা হচ্ছে যখন আমরা এইচটিএমএল কোডগুলো লিখবো তখন আমরা বুঝতে পারবো। এমটি ট্যাগ খুবই কম, ওকে, এমটি ট্যাগ খুবই কম। আর এমটি ট্যাগ হচ্ছে লেখার একটা নির্দিষ্ট উপায় আছে, সেইটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা দেয়া আছে। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যেভাবে পড়ছিলাম আসলে এমটি ট্যাগটা, এখানে হচ্ছে এমটি ট্যাগটা একটু হ্যাঁ, ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে না, কথাটা ঠিক। কিন্তু যেহেতু হচ্ছে আমাদের এখানে একটাই ট্যাগ, তো আমরা হচ্ছে এটা ওপেনিং না ক্লোজিং এটা হচ্ছে এভাবে বলতে পারি না। তো এমটি ট্যাগ কি আসলে? এমটি ট্যাগ হচ্ছে এই 6টা, অর্থাৎ এই 6টা কিওয়ার্ডের জন্য। আমরা হচ্ছে আবারও দেখে আসি যে আমরা ট্যাগের সংজ্ঞায় কি বলেছিলাম। দেখো, ট্যাগের সঙ্গে আমরা বলেছিলাম এটা একটা লুকায়িত কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো কি আসলে? এই যে বিআর বা পি বা H1, ঠিক আছে, এগুলো যে আমরা এই ওয়ার্ড গুলো ইউজ করতেছি, এই ওয়ার্ড গুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড। তো এই যে কন্টেইনারে যেমন আমরা H1, তারপর হচ্ছে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, কন্টেন্ট এগুলো দিয়েছিলাম, সেহেতু কানিজ, ওয়ালাইকুম আসসালাম, যেহেতু হচ্ছে আমরা এখানে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ দিয়েছিলাম, তাই হচ্ছে আমাদের দুইটা আলাদা আলাদা ট্যাগ ছিল। কিন্তু আমরা যখন এমটি ট্যাগে আসলাম আমরা দেখলাম কি, এই যে যে আমাদের কখনোই এভাবে লিখবো না আমরা, বিআর তারপর হচ্ছে বিআর, এভাবে কাজ করে না জিনিসটা, ঠিক আছে। একটা ট্যাগই ইউজ করা হয়, এই একটা ট্যাগের মাধ্যমে হচ্ছে এটা হয়ে থাকে, এটা ইউজ করতে হয় না। তো এই 6টা, লিঙ্ক, মেটা, এরিয়া, এইচআর, বিআর, ইমেজ, ঠিক আছে, এই 6টার জন্য আমাদের হচ্ছে কোনো ধরনের ক্লোজিং ট্যাগের দরকার নেই। ক্লোজিং ট্যাগের দরকার না থাকার কারণে এদেরকে এমটি ট্যাগ বলা হয়। আর যেহেতু এদের কোনো একটা ক্লোজিং ট্যাগ নেই, আমরা খুব সহজেই বুঝতে পারি যে একটা শুধু বিআর লেখা, বিআর দিয়ে হচ্ছে ব্রেক বোঝায়, ঠিক আছে, আমরা দেখবো যে ব্রেক কি। তো যে শুধু বিআর লেখা, তারপর আর কিছু নাই, মানে এটাই হচ্ছে শেষ। তো এটা দিয়ে যেহেতু কি আমরা পরে বা এটার ভিতরে কোনো কন্টেন্ট রাখতেছি না, আমরা বুঝতেই পারি যে এমটি ট্যাগে তাহলে কি আমাদের কোনো কন্টেন্ট থাকবে না। কিন্তু কন্টেইনার ট্যাগে অবশ্যই কি আমাদের কন্টেন্ট থাকবে, ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে। কিন্তু এমটি ট্যাগের জন্য এমটি ট্যাগ একা থাকে, আর একা থেকেই ও হচ্ছে সেটা প্রকাশ করতে পারে। কারো কোনো প্রশ্ন থাকলে জানিয়ে দিতে পারো কমেন্টে। যারা যারা ক্লাস করছো কমেন্টে জানিয়ে দিতে পারো। ঠিক আছে, তো আসো আমরা হচ্ছে যদি কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ বুঝে থাকি, তাহলে হচ্ছে আমরা পরবর্তী স্টেপে যেতে পারি। তা যে সেটা যাওয়ার আগে আমরা হচ্ছে এখানে এসে একটা জিনিস লিখে ফেলি, সেটা হচ্ছে ট্যাগ কয় প্রকার। এইচটিএমএল ট্যাগ 2 প্রকার হবে, 2 প্রকার। কি কি? কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ, ঠিক আছে, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ। এইটা হচ্ছে 2 ধরনের ট্যাগ। আচ্ছা, তো কন্টেইনার ট্যাগ এলিমেন্ট, কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ, এগুলো নিয়ে আমাদের কথা বলা শেষ। এখন হচ্ছে আমরা দেখব এই যে যে ট্যাগের ভিতরে আমরা হচ্ছে এই যে এই ট্যাগগুলা, এই ট্যাগের ভিতরে আসলে কিছু জিনিস অ্যাড করা যায় এই ওয়েবসাইটকে সুন্দরভাবে প্রকাশ করার জন্য, বা এই ওয়েবসাইটটাকে হচ্ছে একটা বেটার রূপ দেওয়ার জন্য। তো অ্যাট্রিবিউট দেখি। অ্যাট্রিবিউট কথাটা হচ্ছে অনেকের কাছে নতুন, দেখি কি আমাদের অ্যাট্রিবিউট। এইচটিএমএল এ অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়? আমরা হচ্ছে এতক্ষণ ধরে এলিমেন্ট পড়তেছিলাম, এইচটিএমএল এর এলিমেন্ট। তো
এলিমেন্ট নিয়ে আমরা অনেক কথা বলেছি যে এলিমেন্ট হচ্ছে কি থাকে, একটা কন্টেন্ট থাকে, ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে, সেটা কোনো সমস্যা না। আমরা বুঝতে পারছি আশা করি। না বুঝতে পারলে কমেন্টে জানিয়ে দাও। কিন্তু অ্যাট্রিবিউট জিনিসটা কি আসলে? অ্যাট্রিবিউট হচ্ছে এই যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা দেখতে কেমন হবে বা এই এলিমেন্টটার আসলে বৈশিষ্ট্য কেমন হবে সেগুলো দেখানোর জন্য। অর্থাৎ HTML এর অ্যাট্রিবিউট হচ্ছে এলিমেন্ট সমূহের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যকে নির্ধারণ করে দেয়। কিভাবে? আমরা সেটা দেখবো উদাহরণে। তো দেখা যাক, অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগে লেখা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে তোমাদের MCQ-তে অনেক আসে। অ্যাট্রিবিউট হচ্ছে সব সময় ওপেনিং ট্যাগে লেখা হয়। অর্থাৎ আমরা যখন হচ্ছে এই যে ওপেনিং ট্যাগটা যে আছে, এই ওপেনিং ট্যাগেই আমরা শুধুমাত্র এই যে অ্যাট্রিবিউটটা আছে এই অ্যাট্রিবিউটটা লিখবো, ক্লোজিং ট্যাগে না। আচ্ছা, তো অ্যাট্রিবিউটের কি থাকে? দুইটা পার্ট থাকে, অ্যাট্রিবিউটের নাম আর অ্যাট্রিবিউটের ভ্যালু। আমরা দেখি অ্যাট্রিবিউটের নাম আর অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়ে হচ্ছে, অ্যাট্রিবিউটের নামে হচ্ছে আমরা বলি যে আমরা কোন ধরনের বৈশিষ্ট্য দিতে যাচ্ছি। যেমন আমি যদি একটা সহজ উদাহরণ নেই একদম, ঠিক আছে, মনে করো এটা কোনো HTML এর উদাহরণ না, এটা শুধুমাত্র বোঝানোর জন্য যে শুধুমাত্র বোঝানোর জন্য যদি আমি একটা উদাহরণ নেই, তাহলে আমি যদি এটা লিখি, দেখো ব্র্যাকেট মানুষ, তারপর হচ্ছে মানে জাতীয়তা, জাতীয়তা যদি লিখি, তো মানুষের জাতীয়তা সমান সমান লিখলাম বাংলাদেশি। দেখো এই উদাহরণটা দিয়ে খুবই সহজে বোঝা যাওয়ার কথা। একটা মানুষ, এটা হচ্ছে একটা মানুষ, যে মানুষের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, এটা আমরা বোঝাতে চাচ্ছি। তো এখানে আমরা কি করলাম, দেখো এই যে মানুষ, এটা হচ্ছে আমাদের একটা ওপেনিং ট্যাগ, এবং এরপর এই যে জাতীয়তাটা আছে, এই জাতীয়তাটা কি আমাদের একটা বৈশিষ্ট্য। আমরা যে জাতীয় মানে জাতিগতভাবে বাঙালি, সেটা বোঝানোর জন্য হচ্ছে জাতীয়তা সমান সমান বাংলাদেশি লেখা। তো জাতীয়তা কি একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের নামটা, অর্থাৎ আমাদের যে বাংলাদেশি বলছি সেটা আসলে কি একটা জাতীয়তা, এইটা হচ্ছে একটা বৈশিষ্ট্যের নাম, যে এটা একটা জাতীয়তা। তো এটা হচ্ছে বৈশিষ্ট্যের নাম। আর বাংলাদেশি কি বৈশিষ্ট্যের ভ্যালু বা ধরন। অর্থাৎ আমরা কি বলার চেষ্টা করতেছি, যে মানুষ, মানুষের ট্যাগ আছে, আচ্ছা অ্যাট্রিবিউট কি টিডি রোজ পয়েন্ট টু, এটা হবে হ্যাঁ এটা হবে, ঠিক আছে, আমরা হচ্ছে যখন টেবিল পড়বো তখন দেখবো, ঠিক আছে জুথি, হ্যালো। হ্যাঁ অ্যাট্রিবিউট বলতে আসলে এটাই বোঝায় যে আমরা যখন হচ্ছে টেবিল বানাবো তখন হচ্ছে আমরা দেখবো যে টিডি হচ্ছে টেবিলের, আর রো স্প্যান দিয়ে হচ্ছে আমরা বলছি যে এটা রো দেখতে কেমন হবে। তো এটাও একটা বৈশিষ্ট্য, হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে। তো আমরা যদি এই উদাহরণে ফেরত আসি, এটা হচ্ছে খুবই বেসিক একটা উদাহরণ বোঝার জন্য। তাহলে একটা মানুষ আছে যার জাতীয়তা হচ্ছে তার বৈশিষ্ট্যের নাম, আর তার বৈশিষ্ট্যটা কেমন বা বৈশিষ্ট্যটা কি সেটা হচ্ছে বাংলাদেশি। তো এরকম ভাবেই আমরা হচ্ছে এইখানে যে উদাহরণটা আছে HTML এর, সেই উদাহরণে আমরা দেখতে পারি কি, যে এ হচ্ছে একটা ট্যাগ, যেখানে হচ্ছে href কি এটা আমরা দেখবো, সমস্যা নাই। href হচ্ছে, দেখো href হচ্ছে অ্যাট্রিবিউট নেম, অর্থাৎ এ হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, এই যে এই পুরাটাই হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, পুরাটাই হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ। এবং এই ট্যাগের মধ্যে এই যে ওপেনিং ট্যাগ, এই দেখো এই ওপেনিং ট্যাগের পরে আমরা একটা নির্দিষ্ট জিনিস জোড়া লাগাচ্ছি, তাই না? কেন? কারণ হচ্ছে এটাকে আমরা কি করতে চাই, ওর বৈশিষ্ট্যটা নির্ধারণ করতে চাই। এই জন্য তো বৈশিষ্ট্যটাকে নির্ধারণ করার জন্য প্রথম যে বৈশিষ্ট্য নির্ধারণ করব সেটা হচ্ছে href। href কি আমরা এটা একটু পরেই আলোচনা করব। তো href হচ্ছে এটার একটা অ্যাট্রিবিউটের নাম, আর রেজিস্টার হচ্ছে এটা অ্যাট্রিবিউটের ভ্যালুটা। অ্যাট্রিবিউটের ভ্যালুটা আচ্ছা, তো অ্যাট্রিবিউটের ভ্যালুটা হচ্ছে অ্যাট্রিবিউটের নামের যে ধরনটা হবে বা এই বৈশিষ্ট্যটা আসলে দেখতে কেমন হবে সেটা বোঝাবে, ঠিক আছে। তারপর ক্লোজিং ট্যাগ,
তো এটাই আসলে, তাহলে আমাদের অ্যাট্রিবিউট কি আসলে? অ্যাট্রিবিউট হচ্ছে একটা এলিমেন্টের বৈশিষ্ট্য নির্ধারক। অ্যাট্রিবিউটের নাম কিভাবে লেখা হয়? জাস্ট যেই বৈশিষ্ট্যটা আমরা নির্ধারণ করতে চাচ্ছি ওই বৈশিষ্ট্যের নাম থাকবে, তারপর হচ্ছে আমরা সমান সমান দিব এই যে অ্যাট্রিবিউট নেম। আমরা যদি এন দিয়ে বলি অ্যাট্রিবিউট নেম এন, তারপর আমাদের একটা সমান চিহ্ন থাকবে, এবং তারপর আমাদের যে অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা থাকবে সেটা আমাদের ডবল কোটেশন মার্কের ভিতরে থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আসলে সবাই মিস করে লেখার সময়, যে অ্যাট্রিবিউটের যে নামটা আছে সেটা কিন্তু ডবল কোটেশনে থাকবে না, কিন্তু অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে ডবল কোটেশনের মার্কের ভিতরে থাকবে। আর অ্যাট্রিবিউট নাম আর অ্যাট্রিবিউটের ভ্যালু এই দুইটার মাঝখানে একটা সমান চিহ্ন বসবে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে জাতীয়তা, আর তারপর হচ্ছে সমান চিহ্ন দেওয়ার পর আমরা যদি ডাবল কোটেশন মার্কের ভিতরে বাংলাদেশি লিখি তাহলে বোঝাচ্ছে হচ্ছে এই বৈশিষ্ট্যটা কেমন বা এই বৈশিষ্ট্যর ধরনটা কি সেটা। তো প্রথমটা হচ্ছে নাম, আর দ্বিতীয়টা হচ্ছে এই নামের যে ধরনটা সেটা কি। তো এটাই হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট নিয়ে আমরা এই যে সামনে আরো আলোচনা করব। এখানে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটার লিস্ট দেওয়া আছে, যে এই অ্যাট্রিবিউট দিয়ে আসলে কি বোঝায় সেটা দেখি। ঠিক আছে, অ্যাট্রিবিউটের লিস্ট দেওয়া আছে, অর্থাৎ এই অ্যাট্রিবিউট গুলো হচ্ছে আমাদের খুবই কমনলি ইউজ করা হয়। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারো। আচ্ছা, তো এখন আমরা কি দেখব, যে কিছু অ্যাট্রিবিউট আমরা তো শিখলাম যে অ্যাট্রিবিউট কি আসলে। তো আমরা এখন দেখি কোন অ্যাট্রিবিউটের কাজ কি। উইথ উইথ কথাটার অর্থ হচ্ছে প্রস্থ। আমি যদি এইখানে একটা ইমেজের ট্যাগ নেই, এই ট্যাগগুলো আমরা দেখবো। আমরা আসলে এই ট্যাগটা দেখে ফেলছি, কোথায় বলতে পারবা? কমেন্টে জানায় দাও, যারা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করছো তারা বলতে পারবা যে ইমেজ ট্যাগটা হচ্ছে আমরা আসলে কোথায় দেখেছি। একটু আগেই দেখেছি ইমেজ নামটা কোনো একটা ট্যাগের ভিতরে। আচ্ছা, তো ইমেজ এইখানে হচ্ছে আমি লিখতে পারি যে ইমেজ উইথ হচ্ছে 400। এটার অর্থ কি? ইমেজ আইএমজি, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এই যে ট্যাগটা আছে এই ট্যাগটার মধ্যে কি থাকবে, একটা ইমেজ থাকবে। এবং পরবর্তীতে এই যে যেই পার্টটুকু আমি এখানে মার্ক করতেছি এই পার্টটুকু হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এবং এই অ্যাট্রিবিউটের মধ্যে দুইটা পার্ট আছে, কি কি? অ্যাট্রিবিউটের প্রথম অংশটা কি বললাম আমরা? অ্যাট্রিবিউট নেম, অর্থাৎ বৈশিষ্ট্যের নাম। এটা হচ্ছে যে আমাদের জাতীয়তার মতো, আমরা হচ্ছে বলতেছি যে আমরা কোন বৈশিষ্ট্যটা নিয়ে কথা বলতে চাই। আমরা কথা বলতে চাই উইথ নিয়ে, বা একটা ছবির প্রস্থ নিয়ে কথা বলতে চাই। ঠিক আছে, এটা তো হচ্ছে আমাদের নাম ছিল। এরপর আমরা দেখব যে বৈশিষ্ট্যটা কেমন, বা হচ্ছে আমাদের যে 400 লেখা, যে এই 400টা কি আসলে। এই 400টা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, অর্থাৎ আমি যে প্রস্থটা বের করতে চাচ্ছি বা আমি প্রস্থটা বলে দিতে চাচ্ছি, সেই প্রস্থটা বলে দেওয়ার জন্য আমি একটা ভ্যালু বলবো, যে আমার এই একটা ছবি আছে, এই ছবিটার প্রস্থ হচ্ছে 400। তো এটার জন্য আমাদের এটা হবে হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, অর্থাৎ আমরা যেই অ্যাট্রিবিউটের নামটা বললাম সেই অ্যাট্রিবিউটের নামের যে ভ্যালুটা আছে সেটা আমরা অ্যাট্রিবিউট ভ্যালুতে লিখি। তাহলে এই ট্যাগটার অর্থ কি? এই ট্যাগটার অর্থ সোজা ভাষায় বলতে পারি যে একটা ইমেজ আছে, যে ইমেজের একটা প্রস্থ আমরা বলে দিতে চাই, আর ওই প্রস্থটা হচ্ছে 400। তো লেখার যে স্ট্রাকচারটা সেটা লক্ষ্য করতে পারছো আশা করি। আচ্ছা, তো এটা এরপর হচ্ছে হাইট। হাইট হাইট হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ একটা ছবির দৈর্ঘ্য কতটুকু বড় হবে সেটা আমরা বোঝাতে পারি। যেমন উইথ হচ্ছে আসলে এভাবে কথা বললাম, যে আমাদের মনে করো এই এভাবে কতটুকু চওড়া হবে, এটা হচ্ছে আমাদের প্রস্থটা বোঝানো হয়। আর হাইট যদি বলি তাহলে হচ্ছে এইটা, যে কতটুকু লম্বা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রস্থ বোঝানোর জন্য, এটা হচ্ছে দৈর্ঘ্য বোঝানোর জন্য। একটা ছবির দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে বলে দেওয়া থাকে। আমরা যদি হচ্ছে অনেক সময় কোনো জায়গায় অ্যাপ্লাই করা লাগে অনলাইনে, আমরা আসলে দেখেছি যে আমাদেরকে হচ্ছে যে পিক্সেল সাইজ বলে দেয়, যে 500x500। এই কথাটা কি কেউ দেখেছো? কমেন্টে বলে দাও। এটা হচ্ছে আমরা অনেক জায়গায় দেখি। আসলে কেউ কি বলতে পারো যে আমরা কোথায় আসলে ইমেজের সাইজ যেভাবে 500x500 এভাবে লেখা থাকে এটা দেখতে পাই?
আচ্ছা, ঠিক আছে। তো কন্টিনিউ করি। কমেন্টে জানিয়ে দিও কেউ যদি বলতে পারো যে এই সাইজটা আসলে কি বোঝায়। কেউ না বলতে পারলে আমি আলোচনা করব, আর বলে ফেললে তো খুবই ভালো। আচ্ছা, তো এখন আসি হচ্ছে এসআরসি তে। এসআরসি এসআরসি দিয়ে হচ্ছে আলটিমেটলি সোর্স বোঝানো হয়, যে একটা ছবির সোর্সটা কোথায় বা একটা ডকুমেন্টের সোর্সটা কোথায়, উৎস। এটা কিভাবে কাজ করে দেখি। আচ্ছা, সোর্স হচ্ছে উৎস। দেখি, আমি আরেকবার ইমেজ ট্যাগটাই নিচ্ছি। ইমেজ নেওয়ার পর আমাদের হচ্ছে অনেক সময় দেখো না যে আমাদের ফাইলে যে ছবিটা আছে সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটে দেখাতে চাই। এরকম যদি একটা ব্যাপার হয়, আমি লিখতে পারি যে ইমেজ সোর্স, মানে আমি এসআরসি দিয়ে কি বুঝালাম, যে আমি এখন যেই ইমেজটা নিয়ে আমি কথা বলতেছি বা আমি যে ইমেজটা দেখাতে চাচ্ছি সেটা সোর্স আমি নির্ধারণ করে দিতে চাই। আর সোর্স নির্ধারণ করার অর্থ কি, আমরা অ্যাট্রিবিউট কি বললাম, এই যে এলিমেন্ট আছে এলিমেন্টের বৈশিষ্ট্য নির্ধারণ করে দেয়। তো যদি কোথায় দেখেছো বলতে পারো, ইমেজের সোর্স, এই যে সোর্সটা আছে এই সোর্সটা আমরা বলে দিতে চাই যে আচ্ছা যে ইমেজটা আমরা দেখাবো সেই ইমেজটা আসলে কোথা থেকে আসতেছে। তো আমরা কি করি, অ্যাট্রিবিউটের নাম লিখি, আমরা দেখলাম স্ট্রাকচার, এরপর কি একটা সমান চিহ্ন দিব, অর্থাৎ এখন কি আমরা এই ভ্যালুটা লিখবো। তো এখন এখানে ভ্যালু কি হতে পারে, ভ্যালু হতে পারে মনে করো উইন্ডোজ ফাইলের মধ্যে, এরকম অনেকেই দেখেছো যারা হচ্ছে পিসিতে বা ফোনেও থাকে, এই যে এভাবে উইন্ডোজের পর একটা স্ল্যাশ থাকে, এরপর হচ্ছে একটা ফাইলের নাম থাকে, মনে করো প্রিপারেশন আর প্রেপ, ঠিক আছে। তারপর এটা দিয়ে আবার বোঝায় হচ্ছে এই প্রিপারেশন ফাইলের মধ্যে যে আইসিটি ফোল্ডার আছে সেই ফোল্ডার, এই আইসিটি ফোল্ডারের মধ্যে আমি হচ্ছে এইচটিএমএল ডট পিএনজি, এই ট্যাগটা দেখো, এই ট্যাগটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এই ট্যাগটা দিয়ে বোঝাচ্ছে যে একটা ইমেজ নিয়ে আমরা কথা বলতেছি, যে ইমেজের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা সোর্স একটা উইন্ডোজ ফাইলের মধ্যে গিয়ে প্রথমে প্রেপ ফাইলে আছে, তারপর আইসিটিতে, তারপর এই ছবিটা। এই যে ডট পিএনজি, ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে এগুলোকে হচ্ছে ফাইল এক্সটেনশন বলে। আমরা হচ্ছে অনেক সময় দেখেছি যে ডট জেপিজি, ডট হচ্ছে এমপি3, ডট এমপি4, বা হচ্ছে ডট পিএনজি, ডট জেপিজি, ঠিক আছে। বয় যে আমরা যে খুবই কমনলি পিডিএফ কথাটা বলি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আসলে একটা ফাইল এক্সটেনশন, ঠিক আছে। ফাইল এক্সটেনশন কথাটার অর্থ কি, ফাইল এক্সটেনশন বোঝায় হচ্ছে যে এই ফাইলটা কেমন, অর্থাৎ আমি যদি এই যে এইচটিএমএল ডট পিএনজি লেখার অর্থ হচ্ছে এইচটিএমএল নামে একটা ছবি আছে, যে ছবিটা হচ্ছে একটা পিএনজি ফাইল, বা আমি যদি হচ্ছে এইচটিএমএল ডট পিডিএফ লিখতাম তাহলে বোঝাতে হচ্ছে এইচটিএমএল একটা নাম, আর ডট পিডিএফ মানে হচ্ছে যে এইচটিএমএল যে ফাইলটা আছে সেটা হচ্ছে একটা পিডিএফ ফাইল। বা এমপি3 লিখলে হচ্ছে আমরা বলতে পারতাম পিএনজি কি, পিএনজি হচ্ছে এটাই বলতেছি আর কি, মানে ছবি হচ্ছে অনেক ধরনের হয়, ঠিক আছে, এক একটা ছবির ধরন এক এক রকম। কিছু ছবি হচ্ছে পিএনজি ফাইল হয়, কিছু ছবি হচ্ছে জেপিজি হয়, কিছু ছবি হচ্ছে এসভিজি হয়, ঠিক আছে। এটা হচ্ছে আসলে মানে এক একটা ফাইল এক এক রকম। যেমন হচ্ছে আমের কথা চিন্তা করতে পারো, আম যেমন কি হাড়ি ভাঙা হয়, আম হচ্ছে আমরুপালি হয়, বা ফজলি আম হয়। তো সেরকমই হচ্ছে ছবি এক একটা এক এক ধরনের ফাইল হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আসলে বলতে পারি যে পিএনজি, জেপিজি, এসভিজি, ঠিক আছে, এক একটা ছবির ধরন এক এক রকম, বা এক একটা ছবি এক এক রকমের ফাইল, সেটা বোঝানো হচ্ছে। আচ্ছা, তো সোর্স দিয়ে আমরা কি বুঝাচ্ছি, যে এই ছবিটা যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা কোথা থেকে আসলো। এই যে আমি এই সোর্সটা উল্লেখ করে দিলাম যে আমি যদি একটা ওয়েবসাইট খুলি, এই যে ছবিটা আমি দেখাবো সেই ছবিটা এখান থেকে আসবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আইডি, আইডিও খুবই ইজি। আইডি হচ্ছে একটা নির্দিষ্ট, আমরা আসলে আইডি বলতে কি বুঝি, আমাদের আইডি কার্ড আছে না, আইডি কার্ড দিয়ে কি করে, আমাদের একটা পরিচয়পত্র না। তাহলে আমি যদি এইচটিএমএল আইডি লিখি সেইটাও আসলে একটা পরিচয় বোঝায়, যে পি, তারপর আমরা লিখলাম আইডি, আইডি দিয়ে লিখলাম যে এটা হচ্ছে আইসিটি ক্লাস 2,
আইসিটি ক্লাস 2, ঠিক আছে স্যার? এটা কি পিকচারের আলাদা ফাইল নাকি? না, এটা পিকচারের আলাদা ফাইল বলতে সবগুলাই পিকচার, কিন্তু এক একটা এক এক টাইপের পিকচার। আচ্ছা, তো প্যারাগ্রাফে আসলে আইডি দিয়ে আমরা কি বুঝাচ্ছি? আইডি দিয়ে বুঝাচ্ছি যে আমি যদি এটা লেখার পরে এখানে লিখি যে হ্যালো, আমাদের কি এখানে এটা একটা কন্টেইনার ট্যাগ, একটু আগে আমরা পড়ে আসলাম। কন্টেইনার ট্যাগে কি আছে আমাদের? কন্টেইনার ট্যাগে একটা ক্লোজিং ট্যাগ, একটা ওপেনিং ট্যাগ, আর তারপর হচ্ছে কি একটা কন্টেন্ট। কন্টেন্ট। তো এখানে আইডি সমান সমান যে আইসিটি ক্লাস 2, এই কথাটা দিয়ে আসলে কি বোঝাচ্ছি? এই কথাটা দিয়ে বোঝাচ্ছি যে আমি যে হ্যালো কথাটা লিখলাম, এই হ্যালো কথাটা স্পেসিফিক্যালি আইসিটি ক্লাস 2 নামক একটা আইডি দিয়ে প্রকাশ করা যাবে। অর্থাৎ আমি যদি আইসিটি ক্লাস 2 কথাটা বলি, তাহলে আমাকে ওয়েবসাইট যদি কথা বলতে পারতো, তাহলে ও বলতো যে আচ্ছা এটা তো হচ্ছে হ্যালো। কেন? কারণ হচ্ছে আমি হ্যালোকে ওর একটা নির্দিষ্ট আইডি দিয়ে চিহ্নিত করে দিছি। আমাদের যেমন আইডি কার্ডে রোল থাকে, বা আইডি কার্ডে হচ্ছে অনেক সময় ক্রমিক নাম্বার থাকে, মনে করে যে 1165 বা 1168 এরকম। এগুলা কি একটা নির্দিষ্ট সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটা কি ইউনিক থাকে না? মানে একটা সিরিয়াল নাম্বারের জন্য একজন মানুষকেই বোঝায়। তো সেরকমই আমি যখন আইডি দিয়ে উল্লেখ করে দিচ্ছি একটা ভ্যালু, এখানে যে জিনিসটা লেখা আছে, আমি যখন এই জিনিসটা হচ্ছে ওয়েবসাইটকে জিজ্ঞেস করবা বা ওয়েবসাইটের কাছে গিয়ে দেখতে যাব, তখন হচ্ছে ও আমাকে হ্যালো দেখাবে। কেন? কারণ আমি এখানে এটা বলে দিছি যে হ্যালো হচ্ছে আইসিটি ক্লাস 2 এর, অর্থাৎ হ্যালোর যে পরিচয়টা সেটা হচ্ছে আইসিটি ক্লাস 2, এই লেখাটা। অর্থাৎ এই লেখাটা যদি আমি দেখাই, তাহলে আমাকে বুঝতে হবে যে এটা আমাকে হ্যালো বোঝানো হচ্ছে, বা হ্যালোকে আমাকে প্রদর্শন করা হচ্ছে। তা আইডি দিয়ে আমরা খুবই সহজ ভাষায় একটা জিনিসকে একটা আইডেন্টিটি দেবে, একটা জিনিসকে একটা নির্দিষ্ট পরিচয় দেয়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ক্লাস দেখি। ক্লাস আসলে কি? ক্লাসও হচ্ছে আমরা আমাদের বাস্তব জীবনের উদাহরণ থেকেই বুঝতে পারি যে একটা ক্লাসে কি থাকে। অনেক ধরনের মানুষ একসাথে থাকে, একটা ক্লাসে 50 জন বা 60 জন মানুষ একসাথে থাকে। তো আমি যদি ক্লাস লিখি যে পি ক্লাস টেক্সট, এটা লেখার পর লিখলাম হচ্ছে হ্যালো। তারপর আবার আমি পি দিয়ে আবারও ক্লাস লিখলাম, আবারও টেক্সট লিখলাম, তারপরে লিখলাম আই এম অর্ণব। ঠিক আছে, আবারও কি আমরা দুইটা এলিমেন্ট পাচ্ছি? এই দুইটা এলিমেন্ট আসলে কি? দুইটা এলিমেন্ট হচ্ছে এই যে যে ক্লাস আছে, এই টেক্সটের আন্ডারে যে জিনিসটা আছে সেটা। কিভাবে? হ্যালো আর আই এম অর্ণব, এই দুইটাই আমাদের জন্য এলিমেন্ট বা দুইটাই কন্টেন্ট। কিন্তু এই দুইটা কন্টেন্ট আসলে কোন ক্লাসের অন্তর্গত? মনে করো আমি হচ্ছে বললাম একজনের নাম হচ্ছে এ, একজনের নাম হচ্ছে বি, ঠিক আছে? তো দুজনকে আলাদা, পুরোপুরি আলাদা। কিন্তু আমি যখন হচ্ছে ওদেরকে এই ট্যাগের মাধ্যমে যে ক্লাস টেক্সট কথাটা লিখে দিচ্ছি দুইজনের জন্যই, সেটার অর্থ হচ্ছে যে ওরা আলাদা হতে পারে। দেখো, একটা জায়গায় লেখা হ্যালো, আর একটা জায়গায় লেখা আই এম অর্ণব। তো দুইটা জিনিস তো আসলে আলাদা, তাই না? দুইটা লেখাও তো এক না। কিন্তু আমি যখন ওদেরকে ক্লাস টেক্সট লিখে দিচ্ছি, সেই কথাটার অর্থ হচ্ছে যে ওরা আলাদা হইলেও ওরা একই ক্লাসের মধ্যে। সেই ক্লাসটার নাম কি? সেই ক্লাসটার নাম হচ্ছে টেক্সট। ঠিক আছে? অর্থাৎ আমি যখন হচ্ছে ক্লাস টেক্সট লেখার পরে এই দুইটা জিনিস লিখছি, দুইটা জিনিস আলাদা হওয়া সত্ত্বেও আমরা এই দুইটা জিনিসকে একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে নিয়ে আসতে পারতেছি। সেই ক্লাসটা হচ্ছে টেক্সট। অর্থাৎ টেক্সট ক্লাসের মধ্যে আমার হ্যালো আছে, আবার টেক্সট ক্লাসের মধ্যে আই এম অর্ণব আছে। আচ্ছা, তাহলে আমাদের আইডি হচ্ছে কি? পরিচয়, যেটা হচ্ছে ইউনিক। এবং লাস্টলি আমাদের ক্লাস হচ্ছে ক্যাটাগরি করে দেয়, তাই না? ক্যাটাগরি কথাটা আমরা সবাই বুঝি আশা করি। ক্যাটাগরি করে দেয়, বা একই সাথে ভিন্ন জিনিসকে রেখে দেয়, রেখে দেয়। ঠিক আছে? আচ্ছা, কারো প্রশ্ন থাকলে বলতে পারো।
ঠিক আছে, তা আমরা হচ্ছে এখানে 5টা অ্যাট্রিবিউট দেখলাম, আমরা আসলে আরো 5টা অ্যাট্রিবিউট দেখবো, কারণ আমাদের অ্যাট্রিবিউটটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাট্রিবিউটটা হচ্ছে আসলে বইয়ে তো ভালো করে বলা নাই, তো মানে প্রায় সব বই হচ্ছে আসলে অ্যাট্রিবিউট কথাটা এত ভালো করে বোঝানো নাই, তো এই জন্য হচ্ছে অ্যাট্রিবিউট কথাটা নিয়ে বলা হচ্ছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে এইচটিএমএল যখন পড়া হয় তখন হচ্ছে সবাই জাস্ট ট্যাগ গুলা পড়ে, যে হেড ট্যাগ, বডি ট্যাগ বা হচ্ছে টেবিল বানানো এগুলা, কিন্তু অ্যাট্রিবিউট জিনিসটা মিস করে যাওয়ার কারণে যখন হচ্ছে অ্যাট্রিবিউট নিয়ে প্রশ্ন আসে তখন আসলে অ্যাট্রিবিউটটা মানুষ লিখতে পারে না, কারণ হচ্ছে তারা পড়ে নাই আসলে ঠিক করে। তো এই জন্য অ্যাট্রিবিউটটা এত সময় নিয়ে পড়ানো। কেউ না বুঝতে পারলে অবশ্যই বলবো। তো স্টাইল, আচ্ছা স্টাইল জিনিসটা কি? স্টাইল হচ্ছে আহ, মনে করো আমার এখানে একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফে একটা স্টাইল আমি প্রকাশ করব। স্টাইলটা কি? স্টাইল হবে হচ্ছে মনে করো ব্ল্যাক ফন্ট দেখলাম, অর্থাৎ আমি যদি এখানে ব্ল্যাক ফন্ট নামে একটা স্টাইল আমার কাছে একটা থাকতো, আমার একটা নির্দিষ্ট ফাইলে, কোন ফাইলটা এটা দেখার জন্য হচ্ছে আমরা একটা আগে চলে যাই। দেখো এই যে একটা ফাইলে সুনির্দিষ্টভাবে সাজানো থাকে, ঠিক আছে? এই ফাইলেই আমার যদি ব্ল্যাক ফন্ট নামের একটা জিনিস লেখা থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম, এই স্টাইলকে বলতে পারতাম যে এই যে যে প্যারাগ্রাফটা লেখা হবে এখন, অর্থাৎ আমি যদি এখন এখানে হচ্ছে আমার নাম লিখি, এই নামের যে স্টাইলটা হবে সেই স্টাইলটা হবে হচ্ছে ব্ল্যাক ফন্ট স্টাইল। এই স্টাইলটা আসলে ব্ল্যাক ফন্ট, তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্টাইলটা কি আসলে। এই স্টাইলটা হচ্ছে যদি তোমার ফাইলে দেয়া থাকে তাহলে তুমি সেভাবেই নাম লিখবে। তোমার ফাইলে যদি হচ্ছে ইয়েলো ফন্ট লেখা থাকে তাহলে তুমি ইয়েলো ফন্ট লিখবা, গ্রিন ফন্ট গ্রিন ফন্ট লেখা থাকলে গ্রিন ফন্ট লিখবা। আচ্ছা, তো স্টাইলই হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা দেখতে কেমন হবে সেটাই বোঝায়, নতুন কিছু না। তো এখন হচ্ছে অল্ট। অল্ট জিনিসটা কি? অল জিনিসটা অনেক ইন্টারেস্টিং। অল জিনিসটা হচ্ছে আমরা লাইফে সবাই কোনো না কোনো সময় এনকাউন্টার করছি। কখনো কি দেখছো যে একটা ছবি তুমি যখন হচ্ছে গুগলে সার্চ করতে যাও বা যে কোনো জায়গায় সার্চ করতে যাও, তখন হচ্ছে আহ, অনেক সময় হয় কি যে লোড হয় না। লোড না হওয়ার কারণে কি করে, লোড না হওয়ার কারণে হচ্ছে মাঝে মাঝে যে এরকম একটা লোগো দেখায় এটা, বা হচ্ছে এরকম একটা লোগো, যে একটা ইমেজের ছবি দেওয়া থাকে কিন্তু ইমেজের ছবিটা ভাঙা থাকে, ঠিক আছে? বা মাঝে মাঝে হচ্ছে এটা লেখা থাকে যে এরর। তোমরা কি এগুলাকে এনকাউন্টার করছো কখনো? করে থাকলে কমেন্টে জানাও। যে একটা ছবি হচ্ছে আমরা যখন হচ্ছে গুগল সার্চ করি তখন হচ্ছে দেখতে পাই না আসলে মাঝে মাঝে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে কি, আমরা তো সবসময় কি করি, ইমেজকে লোড করার চেষ্টা করি। আমরা যখন হচ্ছে যে ইমেজ সোর্স লিখলাম, আমরা বললাম যে আমরা হচ্ছে একটা ইমেজ যদি দেখাতে চাই, এই সোর্সটা বলে দেই যে আমরা কোন সোর্স থেকে আসলে ওই ইমেজটা নিয়ে আসবে দেখানোর জন্য। কিন্তু মাঝে মাঝে এমন হইতেই পারে যে আমি যে সোর্স থেকে আনার কথা বলছি সেটাতে আনএক্সপেক্টেডলি বা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে হচ্ছে আনতে পারলো না ইমেজটা, তখন কি ফাঁকা দেখাবে? ফাঁকা দেখালে তো তুমি অ্যাজ আ ইউজার যে হচ্ছে ওয়েবসাইটটা ইউজ করতেছে সে তো কনফিউজড হয়ে যাবে না, যে আচ্ছা ছবিটা কি আদৌ আসতেছে নাকি, ছবিটা কি লোড হচ্ছে নাকি ছবিটা আসবে না, ছবিটা কি কোনো ধরনের মানে এররের ফেস হয়েছে নাকি। তো এইটা বোঝার জন্য আসলে তুমি যদি এই যে এই লোগোগুলা বা হচ্ছে এরর লেখাগুলা দেখাই দিতে পারো তাহলে হচ্ছে খুবই ভালো হয়। তাহলে হচ্ছে ইউজার কমফোর্টেবল থাকে বা ইউজার হচ্ছে আসলে বুঝতে পারে যে হ্যাঁ আমার এই ছবিটা আসে নাই, লোড হয় নাই, কারণ হচ্ছে কোনো ধরনের ডিফিকাল্টি হয়েছে, এখন হচ্ছে এটা আমরা রিলোড করে নিব বা হচ্ছে আমি কেটে দিয়ে হচ্ছে আবার ঢুকবো। হ্যাঁ, এরর আসে অনেক সময়, এটা দেখছো তোমরা। থ্যাংক ইউ জ্যোতি। তো এই যে এই জিনিসগুলা এটাও কিন্তু আমরা আসলে ঠিক করে দেই যে আমাদের যদি একটা ছবি লোড না হয় তাহলে কি আসবে, ঠিক আছে? এই যে যে কি আসবে এই জিনিসটা লেখার জন্য আমরা ইউজ করি হচ্ছে অল্ট, অর্থাৎ অল্টারনেটিভ, ঠিক আছে? অল্ট হচ্ছে অল্টারনেটিভ, অল্টারনেটিভ। আচ্ছা, অল্টারনেটিভ কথাটার অর্থ কি? অল্টারনেটিভ কথাটার অর্থ হচ্ছে আমি যদি লিখি যে ইমেজ, মনে করো সোর্স দেয়া আছে হচ্ছে, খুবই সহজ করে লিখি সোর্স,
ইমেজ ডট পিএনজি, এটা হচ্ছে আমাদের সোর্স। কিন্তু যেটা আমি বললাম যে আহ, যেটা আমি বললাম যে যদি সোর্স থেকে হচ্ছে মাঝে মাঝে নাই করতে পারে, মানে লোড না করতে পারলো, তখন কি হবে আসলে, এটা একটু নিচে লিখি। তখন যখন আমাদের লোড করতে পারবে না, আমাদেরকে ওই যে অবশ্যই যে এই ছবি তিনটার মতো যে কোনো একটা দেখানোর জন্য বলে দেওয়া লাগবে ওদেরকে, যে যদি হচ্ছে তুমি সোর্স থেকে এটা কালেক্ট না করতে পারো যে এই ছবিটা দেখানোর কথা, তাহলে আমাদেরকে একটা এরর মেসেজ দেখাতে হবে, যাতে কি আমাদের ইউজাররা খুবই মানে সহজেই বুঝতে পারে যে কোনো সমস্যা হয়েছে। তখন কি করবো, আমরা এখানে একটা অল্ট লিখবো। অল্ট লেখার পর আমরা লিখবো টেক্সট, অর্থাৎ অল্ট টেক্সট দেখাবে, এই যে টেক্সট, তারপর আমি কি দেখাবো, এরর। অর্থাৎ এই ট্যাগটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, যে একটা ইমেজ আসবে, এই ইমেজটা হচ্ছে এই সোর্স থেকে আসবে, আর এই সোর্সটা হচ্ছে কি আমাদের ইমেজ ডট পিএনজি, অর্থাৎ এইখানে যে ছবিটা স্টোর করা আছে বা ইমেজ ডট পিএনজি নামে যেই ছবিটা তোমার কম্পিউটারে বা হচ্ছে যেই ওয়েবসাইটটা যেই সার্ভার দিয়ে বানানো সেখানে যদি স্টোর করা থাকে, সেটা হচ্ছে ওখান থেকে লোড করে দেখাবে। কিন্তু যদি না করতে পারে বা হচ্ছে যদি কোনো কারণে কানেকশন এরর হয় বা যদি কোনো কারণে কোনো টেকনিক্যাল এরর হয়, তখন আমরা কি করব, একটা অল্টারনেটিভ টেক্সট দেখানোর চেষ্টা করব। না হলে এই যে এরকম সাইন দেখাবো, ওয়ার্নিং, না হলে হচ্ছে ছবি ব্রেক হয়ে গেছে এটা দেখাবো, আর নাইলে হচ্ছে আমরা এরর দেখাবো। তো এটা দেখানোর জন্য আমরা এই যে অল্ট ইউজ করতেছি, অর্থাৎ আমাদের যদি সোর্সটা লোড না হয় তাহলে আমাদের এই অল্টারনেটিভে যেটা থাকবে সেটা দেখানো হবে। এখন অল্টারনেটিভে আমরা এটা দেখানোর চেষ্টা করতেছি এখন, সেটা কি, অল্টারনেটিভ টেক্সট। অর্থাৎ আমার যদি এই সোর্সটা লোড হয় নাই, মনে করো এই সোর্সটা লোড হয় নাই কোনো কারণে, মানে ফাইলটা হচ্ছে ডিলিট হয়ে গেছে যেটা দেখাইতে চাইছো, তখন হচ্ছে এই অল্টারনেটিভ টেক্সটটা আসবে। আসার পর হচ্ছে দেখাবে যে এই অল্টারনেটিভ টেক্সটে যে জিনিসটা লেখা, এখানে কি লেখা, এরর লেখা, একটা এক্সক্লেমেটরি মার্ক দিয়ে সেটা দেখাবে। তো এটাই হচ্ছে কিভাবে হচ্ছে আমরা অল্ট ইউজ করতে পারি। অল্ট হচ্ছে একটা মানে ফেইল সেফ বলতে পারো, বা অল দিয়ে হচ্ছে আমরা একটা মানে ব্যাকআপ প্ল্যান রাখি, যে যদি লোড না হয় তাহলে যাতে ইউজার যাতে কনফিউজ না হয়ে যায়, যাতে ওরা জানে যে এটা লোড হয় নাই তাই এটা এরর আসছে, ফাঁকা রাখার থেকে এরর দেখানো ভালো এই জন্য। আচ্ছা, বাকিগুলো আসলে অনেক ইজি। আচ্ছা, তো এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাং দিয়ে ল্যাঙ্গুয়েজ বোঝানো হচ্ছে। ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে এভাবে লিখি যে ল্যাং, সরি, মানে আমি যদি হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখবো, এই প্যারাগ্রাফের যে ল্যাংটা আছে মানে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা হচ্ছে বিএন। বিএন লেখা মানে কি, আমি এখানে যে জিনিসটা লিখতেছি সেই লেখাটা হচ্ছে বাংলায়, অর্থাৎ এই যে আমি যদি আমার নাম লিখি, সেক্ষেত্রে এই যে যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ, এটা বোঝানো হচ্ছে। আচ্ছা, নয়ন নেটওয়ার্ক ছিল না, পরে ক্লাস করবে। ঠিক আছে, এখন আপাতত থাকো, পরে হচ্ছে যেটুকু মিস করেছো সেটা দেখে নিতে পারো। আচ্ছা, তো এখানে কি আমরা কি করতেছি, এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফে কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ বিএন, বিএন দিয়ে আমরা বাংলা বুঝাই, তারপর হচ্ছে ইএন দিয়ে হচ্ছে আমরা ইংলিশ বুঝাই, এটা হচ্ছে আমরা বলে দিই। তারপর এই যে আমাদের অর্ণব লেখা, অর্ণব কথাটা হচ্ছে বাংলায় শব্দ লেখা আর ক্লোজিং ট্যাগ দেয়া, ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে এটা বোঝানো হয়। ডিআইআর কি, ডিআইআর হচ্ছে ডিরেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে আসলে এখন আর ইউজ করা হয় না ওয়েবসাইট বানাইতে গেলে, কারণ এটা হচ্ছে মানে আরো ইজি কয়েকটা ট্যাগ দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে, তো তো এটার হচ্ছে আসলে এখন আর কোনো কাজ নাই, তো এটা আমরা না দেখলেও সমস্যা নেই। এইচরেফ, এইচরেফ কথাটা অনেক গুরুত্বপূর্ণ। এইচরেফ কথাটা হচ্ছে তুমি অনেক সময় দেখছো আসলে, কখনো কি দেখছো যে একটা ছবিতে, মনে করো এখানে হচ্ছে একটা খুবই সুন্দর ছবি আছে, মনে করো যে একটা বিচ টাইপের একটা ছবি আছে, যেটাতে হচ্ছে ক্লিক করলে তোমাকে হচ্ছে ওই বিচে যাওয়ার জন্য হচ্ছে কোনো মানে যে ট্রাভেল প্যাকেজ বা হচ্ছে যে ট্যুরের যে প্যাকেজ গুলো থাকে ওগুলাতে নিয়ে যায়। তো ওরা কি করে, ওরা হচ্ছে এটাকে একটু আকর্ষণীয় করার জন্য এই ছবিটার মধ্যেই ওরা হচ্ছে ওই লিঙ্কটাকে রেখে দেয়, যাতে হচ্ছে তোমার যাতে কোনো লিঙ্কে ক্লিক না করা লাগে, ওই ছবিতে ক্লিক করলে যাতে ও তোমাকে ওই লিঙ্কে নিয়ে যেতে পারে। তো জিনিসটা ইন্টারেস্টিং। কিভাবে করা হয়, আমি মনে করো ইমেজ লিখলাম, আইএমজি দিয়ে ইমেজ বোঝায়, তারপর ইমেজের সোর্স লিখতে হবে, যে আমি এই বিচের ছবি দেখাবো, আমি লিখি যে সোর্স হচ্ছে আমাদের বিচ ডট পিডিএফ, মনে করো আমার কম্পিউটারে এই ছবিটা সেভ করা আছে।
এখন আমি কি চাচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে একটা ট্যুরিজম কোম্পানি আছে, যেই কোম্পানিটা হচ্ছে এই ছবিতে ক্লিক করলে যাতে ওদের ওয়েবসাইটে চলে যায় সেটা চাচ্ছে। আমি কি করব তাহলে, আমি এইচ রেফ কথাটা ইউজ করব, এইচ রেফ, হাইপার রেফারেন্স, ঠিক আছে। তো এই এইচ রেফ ইউজ করার কারণে কি হবে, এইচ রেফ ইউজ করার কারণে আমি এইচ রেফ লেখার পরে এখানে যে ওয়েবসাইটটা দিব, মনে করো www.tourism.com, ঠিক আছে। তো এটার মানে কি বোঝাবে, হ্যাঁ এই যে এইচটিটিপি বা হচ্ছে www, হ্যাঁ ঠিক বলছো না, গুড। তো আমি হচ্ছে ইমেজ দিয়ে দেখাচ্ছি, তুমি এ দিয়ে বলছো, কোনো সমস্যা নাই সেটা। তো আলটিমেটলি এইচরেফ এর কাজ কি, এইচরেফ এর কাজ হচ্ছে যে এইখানে যে জিনিসটা লেখা থাকবে বা এইখানে যে জিনিসটা দেখানো থাকবে সেই জিনিসটাতে যাতে আমি ক্লিক করলে আমার এই যে যে এইচরেফে যে ওয়েবসাইটটার কথা বলা আছে সেই ওয়েবসাইটে যাতে আমাকে ডিরেক্ট নিয়ে চলে যায়। তাহলে এখন কি হচ্ছে, আমি এইটা লিখলাম, খুবই সাকসেসফুলি লিখতে পারছি, সবাই বুঝতে পারছি। তো এটা লেখার কারণে কি হবে, এখন এটা একটা ছবি, এই ছবিতে যখন গিয়ে মনে করো একজন মনে করো অনেক ইন্টারেস্টেড হইলো যে আচ্ছা হ্যাঁ আমার তো সামনে ছুটি আসতেছে, আমি হচ্ছে বিচে গিয়ে ঘুরে আসতে চাই, দেখি এই ছবিটাতে ক্লিক করে। ও যখন এই ছবিটাতে ক্লিক করবে তখন ও এখান থেকে ডিরেক্ট চলে যাবে হচ্ছে, যদি এই যে একটা ওয়েবসাইট থাকে এই ওয়েবসাইটে চলে যাবে। এই ওয়েবসাইটে মনে করো এই যে ওদের ছবি থাকবে, ওদের কিভাবে কি ট্যুর প্ল্যান করা আছে সেটা থাকবে, ঠিক আছে। অর্থাৎ তাহলে আমরা একটা ছবি থেকে ডিরেক্ট কিসে চলে যাচ্ছি, একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, বা একটা লেখাও হইতে পারে। যেমন মনে করো অনেক সময় দেখবা যে তোমরা অনেক সময় দেখছো যে কিছু কিছু লেখা হচ্ছে নীল কালারের থাকে, ঠিক আছে, একটা ওয়েবসাইটে কিছু কিছু লেখা হচ্ছে নীল কালারের থাকে, যেই লেখাগুলো আসলে মনে করো এই যে গভ, মনে করো গভ পোর্টাল, এই কথাটা হচ্ছে নীল কালিতে লেখা। আচ্ছা আমি নীল কালিতে লিখি, ওয়েবসাইটে দেখবা অনেক সময় নীল কালিতে লেখা থাকে, এটা নীল কালিতে লেখা অর্থ কি আসলে, এই যে গভ পোর্টাল। তো এই লেখাটাতে দেখবা তোমরা কোনো ডট কম নাই বা কোনো www ডট নাই। পিকের মধ্যে লিঙ্কটা একটু বোঝাবো। আচ্ছা, পিকের মধ্যে লিঙ্কের ব্যাপারটা হচ্ছে মানে একটা ইমেজ আছে, এই যে ইমেজ, মানে আইএমজি দিয়ে হচ্ছে আমি বোঝাচ্ছি যে আমি একটা ইমেজ ফাইল রাখতে চাচ্ছি আমার ওয়েবসাইটে। তারপর হচ্ছে ইমেজটা কোথা থেকে আসবে সেটা হচ্ছে সোর্সটা আমি উল্লেখ করে দিছি, যে এইটা যে এই ছবিটা আসবে, যে এই ছবিটা হচ্ছে এই বিচ, আচ্ছা সরি এখানে হচ্ছে পিডিএফ লিখছি, পিডিএফ তো আসলে টেক্সট ফাইলের জন্য, আমরা হচ্ছে পিএনজি লিখি, বিচ ডট পিএনজি। তো এই যে যে ইমেজের যে সোর্সটা আছে সেটা হচ্ছে এই বিচ ডট পিএনজি। আর এই এইচ রেফ কথাটার অর্থ হচ্ছে, মানে আমি যখনই হচ্ছে এইচ রেফ দিয়ে একটা ওয়েবসাইটের নাম বলে দিব, সেটার অর্থ হচ্ছে আমি এখানে যেই জিনিসটাই ব্যবহার করতেছি সেই জিনিসটাতে ক্লিক করলেই এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে চলে যাবে, ঠিক আছে। আমি যদি আরেকটা টেক্সট দিয়ে বোঝাই তোমাকে, দেখো আর একটু ইজি করে বোঝাই, যে পি এইচ রেফ www ডট হচ্ছে মানে গভ অফিস ডট বিডি, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। মনে করো এই ওয়েবসাইটে গেলে কি হয়, এই ওয়েবসাইটে গেলে হচ্ছে ওই যে তোমার সরকারি যত অফিস আছে সেই সব অফিসের লিংক পাওয়া যায়, বা হচ্ছে ওই যে একটা ওয়েবসাইট এসে পড়ে সরকারি ওয়েবসাইটটা। তো এইখানে আমি যদি মনে করো এই যে গভ পোর্টাল লিখি, যেটা হচ্ছে যে উপরে লেখা আছে, রানাকে বুঝাইতেছি, ঠিক আছে, তুমি মনে করো আমি হচ্ছে টেক্সট দিয়ে বুঝাইতেছি যাতে হচ্ছে সহজে বুঝতে পারো যে দুইটা ক্ষেত্রে যে এইচরেফ কাজ করে সেটা বুঝাচ্ছি। এইচরেফ এর আগে এ দিতে হবে না, না, আচ্ছা তুমি বলতেছো হচ্ছে নয়নের কথাটা আর কি, মানে ও হচ্ছে এরই এইচরেফ দিছে হচ্ছে, ইয়া মানে ও হচ্ছে এ ট্যাগটা ইউজ করছে, তাই হচ্ছে ও তখন এইচরেফ দিয়ে হচ্ছে ওইটাকে ইকুয়াল লিখছে, আমি হচ্ছে আলাদা আরেকটা ট্যাগ ইউজ করছি, তো এটার জন্য আমার এ ইউজ করা লাগতেছে না, ঠিক আছে। মানে আমি যদি এ ট্যাগ ইউজ করতাম তাহলে হচ্ছে এইচরেফ এর আগে এ ইউজ করা লাগতো। আমি হচ্ছে ইমেজ ট্যাগ ইউজ করতেছি বা আমি হচ্ছে পি ট্যাগ ইউজ করতেছি, তাই আমার তার আগে এ দেয়া লাগতেছে না, ঠিক আছে। বুঝতে পারলে বলো। আচ্ছা ঠিক আছে, তাও যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো। আচ্ছা,
তো এটা লেখার কারণে কি হইলো, আমি হচ্ছে এখানে একটা এই লেখাটাকে আমি একটা লিঙ্ক হিসেবে ক্রিয়েট করে ফেলছি। কি হবে এখানে, এই যে দেখো নীল কালারের একটা গভ পোর্টাল আছে, তুমি যখনই হচ্ছে মাউস দিয়ে এখানে যাবা, যাওয়ার পরে এই লেখার উপর ক্লিক করবা, আসলে কিন্তু একটা লেখা ক্লিক করলেই চলে যাওয়ার কথা না, তাই না? একটা লেখা ক্লিক করলেই কি কোনো একটা লিঙ্কে চলে যাওয়ার কথা? নর্মালি কথা না, কিন্তু আমি এটাকে এইচরেফ দিয়ে লিখছি। এইচরেফ দিয়ে লেখার অর্থ কি, এইচরেফ দিয়ে লিখলে আমি এখানে এইচরেফ লেখার পর যে ওয়েবসাইটটার কথা বলছি এই ওয়েবসাইটে ডিরেক্ট চলে যাবে, ঠিক আছে? এই ওয়েবসাইটে ডিরেক্ট চলে যাবে, অর্থাৎ আমি যখন গভ পোর্টাল, এই যে এই লেখাটাকে একটা ওয়েবসাইটে যখন আসবে, আসার পর যখন আমি গভ পোর্টালের উপর হচ্ছে আমার মাউস নিয়ে ক্লিক করব, এই গভ পোর্টালে আমি কোন লিঙ্কটা রেখে দিছি বলতো এইচরেফ দিয়ে, এই যে www.govoffice.bd, তখন হচ্ছে এই গভ পোর্টাল ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার এই ওয়েবসাইটটাতে চলে যাবে। অর্থাৎ আমি কি করতেছি, আমি হচ্ছে এই লেখাটাকে বা এই ছবিটাকে, এই দুইটা ক্ষেত্রেই কি করলাম, যাতে এটা ক্লিক করলে ডিরেক্ট একটা ওয়েবসাইটে চলে যায় এরকম একটা সেটিং করলাম, তাই না? এই সেটিংটা করি আমরা কিভাবে, এইচরেফ দিয়ে। ঠিক আছে, তাহলে এইচরেফ দিয়ে আমরা কি করি, লিংক যুক্ত করি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের লিস্ট শেষ আসলে। মানে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট 10টা অ্যাট্রিবিউট, এগুলো বাদে হচ্ছে খুবই কম আসে। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের অ্যাট্রিবিউটের লিস্ট শেষ। এখন হচ্ছে আমরা হেডে আসবো। ঠিক আছে, হেড জিনিসটা কি, হেড জিনিসটা হচ্ছে আমরা দেখে আসছি আসলে হেড কি, হেড হচ্ছে এখানে আছে। ঠিক আছে, দেখো আমি বলে আসছিলাম এই যে স্ট্রাকচারে এইচটিএমএল কি একটা বড় ঘর, তারপর হচ্ছে তার মধ্যে কি থাকে, হেড থাকে। হেড হচ্ছে তার মধ্যে আরেকটা ঘর ক্রিয়েট করে, এই যে হেড, এটা কি হেডের ওপেনিং ট্যাগটা, এই যে হেডের শেষ ট্যাগটা, এটা হচ্ছে একটা ঘর ক্রিয়েট করতেছে। আর তারপর আরেকটা ঘর কি বডির। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে এইচটিএমএল এর মধ্যে যেই ঘরগুলো আছে বা এইচটিএমএল এর মধ্যে যেই পার্টগুলো আছে সেই পার্টগুলো নিয়ে আলোচনা করতে চাই। ঠিক আছে, আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তো আসে দেখি আমরা যে এইচটিএমএল এর হেড জিনিসটা কি। তো এইচটিএমএল এর হেড জিনিসটা হচ্ছে এই হেড গুলাতে আলটিমেটলি আমার হচ্ছে এই 6 ধরনের কোড থাকে বা এই 6 ধরনের ট্যাগ থাকে। 6 ধরনের ট্যাগ থাকার অর্থ কি, এই 6 ধরনের ট্যাগ দিয়ে আমরা হচ্ছে এইচটিএমএল এর যে হেড পার্টটা আছে এই হেড পার্টটাতে আমরা কোড লিখি। তো হেড পার্টটা আসলে কি দেখি। ঠিক আছে, আচ্ছা, প্রথমটা হচ্ছে কি টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগটা অনেক ইন্টারেস্টিং। এখানে যদি কোডটা দেখতে পাও, কোডটা দেখতে পাচ্ছ আশা করি। এই কোডে তোমার হচ্ছে দেখো এইচটিএমএল লেখা, ঠিক আছে, এরপর হচ্ছে হেড লেখা, এই যে আমাদের হেডের ঘরটুকু। ঠিক আছে, এই যে আমি দেখি হেডটা শেষ কোথায়। আচ্ছা, মনে করো এই যে হেডের ঘরটা হচ্ছে এই যে এখান থেকে শুরু। ঠিক আছে, এই যে হেডের থেকে কি এই ঘরটা হচ্ছে আমি হেড দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তো এই হেডের মধ্যে আমি হচ্ছে অনেক কিছু লিখতে পারি। ঠিক আছে, কি কি লিখতে পারি দেখো, প্রথমে আমি লিখতে পারি যে এই হেডে আমি টাইটেল ট্যাগ লিখতে পারি। টাইটেল ট্যাগ জিনিসটা কি, টাইটেল ট্যাগ জিনিসটা হচ্ছে আমি টাইটেল বলে দিতে পারি যে একটা ব্রাউজার ট্যাবের টাইটেল কি হবে। ঠিক আছে, তুমি যখন ফেসবুক ওপেন করো তোমার হচ্ছে ব্রাউজারে, তখন দেখবা যে তুমি যখন এই যে এইখানে থাকো, এই যে এখানেই দেখাই আর কি, তো সুন্দর করে আছে, তুমি দেখবা কি এরকম একটা জিনিস থাকে, এই যে এভাবে একটা ট্যাব ওপেন হয়। যখন তুমি একটা ট্যাব ওপেন করতেছো, মনে করো ফেসবুক দেখতেছো, তখন আসলে কি থাকে দেখো তো, এখানে একটা লোগো থাকে ফেসবুকের, আর পরে হচ্ছে এখানে ফেসবুক লেখা থাকে, তাই না? যারা ইউজ করছে তারা বলতে পারো। তো এভাবে ফেসবুক লেখা থাকে। তো আমার কথা হচ্ছে, আচ্ছা ক্লিয়ার বোঝা যায় না, মানে দেখতে প্যারা হচ্ছে, মানে নেটের সমস্যা হচ্ছে নাকি বুঝতে সমস্যা হচ্ছে ক্লিয়ার হতে?
কমেন্টে হচ্ছে একটু জানাই দাও যে এই পার্টটা ক্লিয়ার না, সেই পার্টটা নিয়ে আমরা আবার একটু আলোচনা করতে পারি। আচ্ছা, ঠিক আছে, জানাই রাখো। তো আমরা কন্টিনিউ করি। তো এই যে টাইটেল ট্যাগ দিয়ে আসলে আমরা কি বুঝাই? এই যে দেখো, এটা লিঙ্কটা কি আসলে? লিঙ্কটা এটা না, দেখো তো এই ওয়েবসাইটের classicliterature.co.uk, ঠিক আছে? মনে করো যে ফেসবুকের আসলে কি থাকে লিঙ্কে লেখা? ফেসবুকের লিঙ্ক কি শুধু ফেসবুক লেখা থাকে, নাকি ফেসবুকের লিঙ্কে দেখবো অনেক বিশাল লিঙ্ক থাকে, যে www.facebook.com, তারপর হচ্ছে দেখবা প্রোফাইল থাকে, তারপর হচ্ছে দেখবা কিছু এই যে XGF9 এভাবে অনেক কিছু থাকে, তারপর দেখবা XMV7 এভাবে এরকম অনেক কিছু থাকে। পরে দেখবে যে একটু কোয়েশ্চেন মার্ক থাকে, কিছু বিষয়বোধক চিহ্ন থাকে, অনেক কিছু থাকে, তাই না? এরকম লিঙ্ক তোমরা অনেক সময় শেয়ার করছো না? লিঙ্ক করার সময় দেখছো না বিশাল একটা লিঙ্ক সেন্ড হয়ে গেছে, কিন্তু তুমি যখন ওই লিঙ্কে ক্লিক করো ব্রাউজারে গিয়ে, তুমি সবসময় দেখবা যে এখানে ফেসবুক লেখা থাকে। তো প্রশ্ন হয় না, মানে প্রশ্ন জাগতেছে না মনে, যে এত বড় লিঙ্ক, আমি তো ক্লিক করলে লিঙ্কই দেখানোর কথা, আমাকে কেন এত সুন্দর করে একটা লোগো সহ ফেসবুক দেখাচ্ছে? ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর হচ্ছে এটা টাইটেল ট্যাগ দিয়ে কন্ট্রোল করা হয়। ঠিক আছে, টাইটেল ট্যাগ দিয়ে তোমার ব্রাউজারে ওয়েবসাইটের ট্যাবের নাম দেখা, মানে ট্যাবে কি নাম দেখাবে, কি নাম দেখাবে সেটা বলে দেওয়া হয়। ঠিক আছে, চারটা দিয়ে হিসেবে ক্লাস করা সম্ভব না। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি, সমস্যা নাই। আচ্ছা, তো টাইটেল ট্যাগ দেখো এখানে কি হইলো। আমি এখানে এই কোডটা যদি খেয়াল করো, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, শেষ করে দিব তাড়াতাড়ি। তো HTML আমি কি করলাম, এটা হেড লিখলাম, হেড লেখার পর মেটা এগুলো আমরা দেখবো, সমস্যা নাই, আমরা হচ্ছে এটা নিয়ে দেখতে যাচ্ছি। ঠিক আছে, সরি এটা না, মানে এই যে টাইটেল। ঠিক আছে, টাইটেল ট্যাগটা কিভাবে কাজ করে? টাইটেল ট্যাগ লেখার নিয়ম হচ্ছে এই যে টাইটেল ট্যাগ একটা কন্টেইনার ট্যাগ। তো টাইটেল ট্যাগের কি থাকবে? এন্ডিং থাকবে আর ওপেনিং থাকবে, আর মাঝে হচ্ছে কি লিখতে চাই সেটা লিখে, এই যে ফেসবুক লিখে দিলাম আমরা। আমরা যদি ওই যে ওই লিঙ্কটা, এত বড় লিঙ্ক না দেখে শুধু ফেসবুক লেখাটা দেখাতে চাই, তাহলে কি হবে? শুধু ফেসবুক লেখাটা দেখানোর জন্য আমি যখন এই টাইটেল আর এই যে এন্ডিং আর ক্লোজিং ট্যাগের মধ্যে শুধু ফেসবুক লিখে রাখবো, তখন আমি যখন এত বিশাল একটা লিঙ্কে ক্লিক করব, এই লিঙ্কে ক্লিক করা সত্ত্বেও আমার দেখাবে হচ্ছে এই ট্যাবে গিয়ে ফেসবুক লেখাটা, শুধুমাত্র লোগো সহ ফেসবুক লেখাটা দেখাবে। এটার কারণ কি? কারণ হচ্ছে টাইটেল ট্যাগ হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে বা আমাদের যে লিঙ্কটা আছে সেটা না দেখায়, শুধুমাত্র ওই নামটা দেখায়, এই জন্য। তাহলে এখানে এই যে ক্লাসিক লিটারেচার কথাটা লেখা আছে, এই ক্লাসিক লিটারেচার কথাটা এইখানে গিয়ে যে ক্লাসিক লিটারেচার দেখা যাচ্ছে। কিন্তু যদি এটা না থাকতো, যদি এই লাইনটা না থাকতো, তাহলে হচ্ছে এটা যে বিশাল একটা লিঙ্ক আছে, শুধু সেই লিঙ্কটাই আর কিছু দেখা যেত না। আর কেউ যদি এই লেখাটা পড়তে একটু প্যারা খায়, আমি হচ্ছে যে এটার জন্য ফেসবুক দিয়ে বোঝালাম, এটা থেকে একটু সহজ করে। ঠিক আছে, আচ্ছা, তো টাইটেল ট্যাগের পর হচ্ছে মেটা ট্যাগ। মেটা ট্যাগটা হচ্ছে আসলে জাস্ট মেটা ডেটা। ঠিক আছে, মেটা ট্যাগ কি রাখে? একটা ওয়েব সাইটের পেজের মেটা ডেটা। মেটা ডাটা হচ্ছে মানুষের বায়োডাটার সাথে তুলনা করতে পারো। মেটা ডাটাটা হচ্ছে বেসিক্যালি এটাই, যে একটা মানুষের হচ্ছে জন্ম তারিখ, মা বাবার নাম, বা হচ্ছে সে কোথায় থাকে, এগুলো যেরকম একটা তথ্য, একটা ওয়েবসাইটের পেজের মেটা ডাটাও হচ্ছে এরকম তথ্য, যে সেটা কোন ধরনের ফন্টে থাকবে, বা সেটা হচ্ছে সেটার নাম কি থাকবে, সেটার কন্টেন্ট কি থাকবে, সেগুলো বলে দেওয়া হয় মেটা ডাটার মাধ্যমে। তো মেটা ডাটা হচ্ছে জাস্ট দেখে রাখলেই হয়। এই যে চার সেট কথাটা হচ্ছে ক্যারেক্টার সেট বোঝায়। এটা হচ্ছে অনেকে দেখবা বইয়ে পড়ার সময়, তাই এটা এক্সপ্লেন করে দিলাম, বাকি জিনিস খুবই ইজি। ক্যারেক্টার সেট। ইউটিএফ বোঝায় হচ্ছে
তুমি কত ক্যারেক্টার মানে কত বিট নিয়ে বা হচ্ছে কত বাইট নিয়ে হচ্ছে একটা ক্যারেক্টারকে প্রকাশ করতে যাচ্ছ। UTF-8 লেখা মানে হচ্ছে তুমি 8 বিট নিয়ে হচ্ছে একটা ক্যারেক্টার প্রকাশ করবে। আর তারপর হচ্ছে এগুলো আসলে আমরা পড়ে ফেলছি যে মেটা কি, ট্যাগ, নেম কি আমাদের অ্যাট্রিবিউট নেম, আর এই যে যে আমাদের ডবল কোটেশন মার্কের মধ্যে যে জিনিসটা সেটা কি অ্যাট্রিবিউট ভ্যালু। ঠিক আছে, তো এগুলো ইউজ করা আসলে আসবে না, তো সেটা নিয়ে সমস্যা নাই, বাট চার্ট সেটটা হচ্ছে অনেক কমন। আর মেটা জিনিসটা কি এটা জানা দরকার ছিল। মেটা কি, মেটা হচ্ছে একটা ওয়েবসাইটের পেজে যে মেটা ডেটা থাকে সেই মেটা ডেটাকে ধারণ করে। মেটা ডেটা অর্থ কি, মেটা ডেটা অর্থ হচ্ছে সেটা কোন ধরনের ক্যারেক্টার সেট দিয়ে লেখা থাকবে, সেখানে হচ্ছে কি কি কন্টেন্ট থাকবে, ওই কন্টেন্টের নাম কি হবে সেগুলো দেখা। আচ্ছা, স্টাইল ট্যাগ, স্টাইল ট্যাগ হচ্ছে ওই যে স্টাইল করার জন্য আমরা হচ্ছে স্টাইল ট্যাগ নিয়ে কথা বলছিলাম। এই দেখো স্টাইল ট্যাগ, মনে করো একটা হেডিং আছে, H1 আছে, এই H1 এর জন্য আমরা হচ্ছে এই H1 একটু স্টাইল করতে চাই, একটু সুন্দর করে দেখাতে চাই। সেটা কিভাবে দেখাবো, কালার হবে হচ্ছে ব্লু, এটা আমরা বলে দিলাম এখানে। তারপর আমি যে প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করতেছি, এই প্যারাগ্রাফ ট্যাগের স্টাইলটা কি হবে, এখানে ফন্ট সাইজ হবে 38 পয়েন্ট। 38 পয়েন্ট কথা হচ্ছে যে আমরা যখন ওয়ার্ড ফাইল ইউজ করি বা হচ্ছে আমরা যখন ওই যে কম্পিউটারে বসে হচ্ছে ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে লিখি, তখন দেখবো হচ্ছে ওই যে 12, 14, 18, 20, ঠিক আছে, এটা হচ্ছে পিক্সেল হিসাব করে বলা হয় আসলে। হ্যাঁ, আমার সময় হয়ে যাচ্ছে, দাঁড়াও শেষ করে দিব এখনই। তো কালার হচ্ছে রেড হবে, এটা বোঝাচ্ছে। আর হচ্ছে ওয়েলকাম টু উইকিটেকি, এটা হচ্ছে এখানে এগুলো হচ্ছে দেখাচ্ছে। তো আলটিমেটলি দেখো এই যে আমি এখানে কি স্টাইল বলে দিছি না যে এটা দেখতে এরকম হবে, প্যারাগ্রাফ বলে দিছি যে এটা দেখতে এরকম হবে, কালার দেখতে এরকম হবে। এটা করার কারণে কি হইলো, আমি যখন এই যে এই ওয়েলকাম টু উইকিটেকি কথাটা দেখাবে আমাকে ওয়েবসাইটে, তখন কি হবে, তখন এই কালারটা আমাকে ব্লু কালারে দেখাবে। কেন, কারণ আমি এটাকে এই যে স্টাইলে বলে দিছি যে আমি H1 ট্যাগের মধ্যে যে কন্টেন্টটা আমি লিখতেছি সেই কন্টেন্টটা বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্য আমি এখানে দিয়ে দিচ্ছি। কেমন বৈশিষ্ট্য, এই H1 এর মধ্যে যা থাকবে সেটার কালার কি হবে, ব্লু হবে। হ্যাঁ, এই তো এটাও করে শেষ করতেছি। আর পি কি, পিতে দেখো এই যে দিস ইজ আ প্যারাগ্রাফ উইথ স্টাইল, এই কথাটা আমার কি হবে, এইটার ফন্ট কি হবে, আমার ফন্ট হবে হচ্ছে 38, আর কালার হবে হচ্ছে রেড। কারণ কি, কারণ আমি এটা বলে দিছি এখানে এই যে যে এইটার পিটা এইখানে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আজকে হচ্ছে এই পর্যন্তই থাক তাহলে। মিনার ভাই নামাজে যাচ্ছে সবাই। ঠিক আছে, হ্যাঁ, তুই শেষ করবি, সমস্যা নেই, ঠিক রেকর্ড আছে, করে নিবি। আমি শেষ করবো না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তো হচ্ছে সবাই রেকর্ডটা দেখে নিতে পারো। আচ্ছা, একটু বাকি আছে, শেষ করি। আচ্ছা, তো এরপর হচ্ছে কমেন্ট ট্যাগ। এটা হচ্ছে আমাদের শেষ ট্যাগ আর কি, ঠিক আছে, হেড ট্যাগের মধ্যে। তো হেড ট্যাগের মধ্যে জিনিসটা কি, কমেন্ট ট্যাগ। কমেন্ট ট্যাগ হচ্ছে এই রকম একটা সিনট্যাক্স থাকবে, ঠিক আছে, বা এটার মানে স্ট্রাকচারটা এরকম দেখতে যে ব্র্যাকেট থাকবে, একটা এক্সক্লেমেটরি মার্ক থাকবে, আর এখানে হচ্ছে যে দুইটা হ্যাশ থাকবে, ঠিক আছে, এরকম দুইটা হ্যাশ থাকবে। তারপর হচ্ছে এখানে ভিতরে হচ্ছে যে কিছু লেখা থাকবে, ঠিক আছে, যেমন মনে করো থাকবে হচ্ছে মনে করো অর্ণব লেখা, ঠিক আছে। তো এই কথাটা আমি যখন হচ্ছে একটা ওয়েবসাইটে লিখবো, তোমরা হচ্ছে যাদের নামাজ পড়া আছে সে নামাজ পড়ে আসতে পারো, হচ্ছে রেকর্ডের ক্লাসটা দেখে নিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। আমি হচ্ছে আর কি একটু বাকি আছে তো শেষ করে রাখি, তোমরা হচ্ছে যে যার মতো নামাজ পড়ে এসে পরে আবার রেকর্ডটা দেখে নিতে পারো। তোমার আসলে পরীক্ষাটা কাছে আসতেছে বা অনেক কিছু বাকি রয়ে গেছে, তো তোমাদের আসলে সবকিছু শেষ করা লাগবে এই জন্য। আচ্ছা, তো এখন এইটা লেখার মানে কি দেখো, এই যে আমাদের এটা কি আরেকটা বেসিক একটা HTML কোড, এই যে একটা বেসিক HTML কোড। এখন এই কোডটাতে HTML আছে, বডি আছে, এই যে বডি কি একটা ঘর, এই যে এটা কি একটা বডি একটা ঘর ক্রিয়েট করছে, ঠিক আছে। এই যে বডি ট্যাগ দেওয়ার মাধ্যমে কি এই যে শুরু আর শেষ করে এই যে এতটুকু কি একটা ঘর বানানো হইলো।
এই ঘরটার মধ্যে প্যারাগ্রাফ আছে, এটা আমরা দেখছি, কিন্তু এই লাইনটা খেয়াল করো, খুবই স্পেসিফিক্যালি এই লাইনটা খেয়াল করো, এই যে এই লাইনটা দেখো তো। এই লাইনে যে জিনিসটা লেখা থাকবে সেই জিনিসটা হচ্ছে তুমি যখন ওয়েবসাইটটা বানায় ফেলবা, বা হচ্ছে তুমি যখন এই ওয়েবসাইটটাকে মানুষকে দেখাবা বা প্রদর্শন করবা, তখন হচ্ছে এই লেখাগুলো দেখা যাবে না। এই লেখাগুলোকে কমেন্ট বলে। এখন কমেন্ট কি জন্য ব্যবহার করা হয়? কমেন্ট ব্যবহার করা হয় হচ্ছে, মনে করো অনেক সময় হচ্ছে তুমি অনেক বিশাল একটা ওয়েবসাইট বানাইছো, এই ওয়েবসাইট বানানোর সময় হচ্ছে তুমি ভাবছো যে তুমি হচ্ছে এইটা এটা করছো, বা তুমি হচ্ছে এখানে এখানে এই এই জিনিসগুলো করছো, কিন্তু এই জিনিসগুলো করার পর তোমার যাতে পরবর্তীতে কোড ঠিক করার সময়, বা তোমার কোডটা যদি অন্য কেউ পড়তে চায়, তখন যাতে তারা হচ্ছে এই কোডটা অনেক ভালোভাবে পড়তে পারে বা বুঝতে পারে যে কি করা হয়েছে না করা হয়েছে। বা তোমার যদি কোনো ধরনের কথা বলে যাওয়া লাগে যে আমি হচ্ছে এখানে এই কোডটা লিখছি, এই কোডটাতে কেউ হাত দিবেন না, তখন হচ্ছে তুমি একটা কমেন্ট দিয়ে লিখে দিতে পারো যে ডু নট টাচ দিস কোড অর ডু নট চেঞ্জ দিস কোড। এই লেখাগুলোর অর্থ হচ্ছে এই লেখাগুলা শুধুমাত্র যারা কোড পড়বে তারাই দেখতে পারবে, যারা ওয়েবসাইট চালাবে তারা দেখতে পারবে না। অর্থাৎ যারা হচ্ছে ওই যে কোডটা নিয়ে বসবে তারা হচ্ছে দেখতে পাবে। হ্যাঁ সিয়াম, আমার ঠান্ডা লেগেছে অনেক, সরি। আচ্ছা, তো কমেন্টটা বুঝতে পারছি আমরা। কমেন্ট ট্যাগের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে প্রথমে হচ্ছে যে ব্র্যাকেট তো থাকবেই, এখানে যে একটা চিহ্ন থাকবে, এরপর হচ্ছে দুইটা স্ল্যাশ থাকবে শুরুতেও শেষেও, আর মাঝে হচ্ছে যে কন্টেন্টটা থাকবে, মানে যা লিখতে চাও বা হচ্ছে যা তুমি আসলে রেখে দিতে চাও। আচ্ছা, তো এই যে এখানে লেখা আছে দেখো, কমেন্টস আর নট ডিসপ্লেড ইন দ্য ব্রাউজার, ঠিক আছে? তো এটা তো কমেন্ট ট্যাগের কাজ হচ্ছে আলটিমেটলি এটাই, যে আমি হচ্ছে এইচটিএমএল এ কি কি কমেন্ট আছে না আছে, বা আমি হচ্ছে যদি কোনো কিছু এমন রেখে দিতে চাই যে যেটা আমার ওয়েবসাইটে হচ্ছে দেখানো লাগবে না, কিন্তু আমি চাই হচ্ছে যে যদি কেউ কোড পড়ে তার সুবিধার জন্য যাতে হচ্ছে আমি এই জিনিসটা তাকে বলতে পারি, সেটার জন্য হচ্ছে এই কমেন্ট ট্যাগ ইউজ করা হয়। কমেন্ট ট্যাগে যেটা থাকবে সেটা কখনোই ওয়েবসাইটে দেখা যাবে না, ওয়েবসাইটে দৃশ্যমান না। ওয়েব পেজে বা ওয়েবসাইটে দৃশ্যমান না বা দেখা যায় না, ওয়েব পেজে দেখা যায় না, ঠিক আছে? এখন দেখি টেক্সট ফরম্যাটিং ট্যাগ কি, ঠিক আছে? টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলো হচ্ছে যে টেক্সট দেখতে, বা হচ্ছে আমি যদি এই টেক্সটের মধ্যে এটা লিখি তাইলে কেমন দেখতে হবে সেটা, ঠিক আছে? এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, এটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? এইচটিএমএল ফরম্যাটিং ট্যাগ কি, টেক্সট ফরম্যাটিং বা ফরম্যাটিং ট্যাগ কি? টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে বা বিভিন্ন রূপে, যদি আমরা বলি ফরম্যাট না বুঝলে, টেক্সটকে বিভিন্ন রূপে দেখানোর জন্য যেসব ট্যাগ ব্যবহার করা হয় তাদেরকে ফরম্যাটিং ট্যাগ বলে। কোনো টেক্সটকে যে ফরম্যাটে দেখাতে হবে সেই ফরম্যাটিং ট্যাগের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ মানে আমি একটা টেক্সটকে একটা ফরম্যাটে দেখাতে চাই, এই টেক্সটকে এই ফরম্যাটে দেখানোর জন্য আমি হচ্ছে যেই টেক্সটটাকে দেখাতে চাই সেই টেক্সটটাকে আমি যেই রকম ভাবে দেখাইতে চাই সেই দুইটার মাঝখানে রাখবো। একটু মানে হজবরল লাগতে পারে, দেখাচ্ছি আমি, সবগুলো একটা একটা করে দেখাবো আমরা। আচ্ছা, তো এই যে দেখো এইখানে অনেকগুলো ট্যাগ বলা আছে, ঠিক আছে? এই ট্যাগগুলো দেখতে পারো, যে স্মল, বিগ, এমফাসাইজ, স্ট্রং, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ডিলেট, স্ট্রাইক, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট নিয়ে অনেক কথা আছে, এটা হচ্ছে অনেকের মানে মাথা ব্যথার কারণ, ঠিক আছে, এইচএসসি তে। তো আচ্ছা দেখি কোনটা কিভাবে কাজ করে, ঠিক আছে? আমি যদি মনে করো এই যে স্মল ট্যাগ নিয়ে প্রথমে কথা বলি, স্মল ট্যাগ, স্মল ট্যাগ নিয়ে যদি কথা বলি, স্মল ট্যাগে মনে করো আমি হচ্ছে এই জিনিসটা লিখলাম যে কি বলা যায়, এই দেখো আমি হচ্ছে স্মল, সরি টু, আচ্ছা হ্যাঁ, স্মল, স্মল লেখার পর আমি হচ্ছে এখানে লিখলাম যে দিস ইজ স্মল টেক্সট। আমি হচ্ছে এখানে জায়গা না থাকার কারণে হচ্ছে এখানে লিখতেছি, তোমরা হচ্ছে এক লাইনে লিখবা, এইচটিএমএল কোড গুলো হচ্ছে সব এক লাইনে লেখা প্রেফার, এটা লিখলে ভালো হয়। এই যে তারপর কি করলাম আমরা,
এন্ডিং ট্যাগ দিলাম, তাহলে দেখো কি হইলো, এখানে কি একটা ওপেনিং ট্যাগ আছে, ওপেনিং ট্যাগটা কি, ওপেনিং ট্যাগটা হচ্ছে স্মল। তারপর আমাদের কন্টেন্টটা আছে, যেটা আমরা বলছিলাম, এই যে দিস ইজ স্মল টেক্সট, এটা হচ্ছে আমাদের ওই কন্টেন্টটা। আর ক্লোজ করতেছি আমরা কি দিয়ে, ক্লোজিং ট্যাগ দিয়ে। ঠিক আছে, তো এইখানে আমি যখন হচ্ছে এই জিনিসটা লিখবো একটা এইচটিএমএল কোডে, বা আমি যখন ওয়েবসাইট বানানোর সময় এরকম স্মলের মধ্যে স্মল ট্যাগ ব্যবহার করে হচ্ছে এই টেক্সটটা লিখবো, তখন আমার যে আউটপুটটা থাকবে, ঠিক আছে, এই যে এইখানে হচ্ছে আমরা এই সবগুলার আউটপুট নিয়ে কথা বলতেছি। এই দেখো এই আউটপুট গুলো কি হবে, এই দেখো এটা কি একটা নির্দিষ্ট বা একটা মানে নর্মাল সাইজের থেকে একটু ছোট হয়ে গেছে না? কারণ কি, কারণ হচ্ছে আমরা এই যে স্মল ট্যাগ ব্যবহার করছি, অর্থাৎ আমরা একটা লেখাকে যদি ফরম্যাট করতে চাই, এই যে একটা টেক্সটকে আমরা যদি বিভিন্ন রূপে দেখাতে চাই, তাহলে হচ্ছে আমরা যে ট্যাগ গুলো ব্যবহার করি সেটাই হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। এই যে আমরা কি একটা লেখাকে একটা টেক্সটকে ছোট করে দেখাতে চাচ্ছিলাম, এই জন্য আমরা কি করলাম, এটাকে স্মল ট্যাগের মধ্যে রাখলাম। তাহলে কি হবে, এই যে যে স্মল টেক্সটটা আছে, যে যে দিস ইজ স্মল টেক্সট, এই কথাটা হচ্ছে আমার নর্মাল থেকে একটু ছোট দেখাবে। ঠিক আছে, এখন তাহলে স্মলটা যেহেতু ছোট করে দেখাবে, আমরা যদি বিগ ইউজ করি তাহলে কি হবে, টেক্সটকে বড় করে দেখাবে। অর্থাৎ আমরা যদি এখানে এই যে স্মলের জায়গায় কি করে দিব, শুধু স্মলের জায়গায় যদি আমি শুধু বিগ লিখে দেই, যে বিগ, দিস ইজ বিগ টেক্সট, বিগ টেক্সট লেখার পর এখানে আবার এন্ডিং ট্যাগ দিয়ে দিলাম, তাহলে কি হবে, আমার এখানে বিগ ট্যাগের মধ্যে যেই কন্টেন্টটা আছে, কন্টেন্টটা কি, দিস ইজ বিগ টেক্সট, রাইট? তো দিস ইজ বিগ টেক্সট, এই কথাটা টেক্সটকে কি করে ফেলবে, বড় করে দেখাবে। দেখো এটার সাইজ কি নর্মাল থেকে একটু বড়, কারণ কি, কারণ হচ্ছে আমি এই টেক্সটকে বড় করে দেখানোর জন্য এই বিগ ট্যাগের মধ্যে নিয়ে আসছি। বিগ ট্যাগের কাজ হচ্ছে টেক্সটকে বড় করে দেখানো। ঠিক আছে, এরকম ভাবে আমি যদি এমফাসাইজ করে দেখাতে চাই বা হচ্ছে বোল্ড করে দেখাতে চাই, তাহলে হচ্ছে আসলে একই কথা। ঠিক আছে, বোল্ড, স্ট্রং আর হচ্ছে এমফাসাইজ, এই তিনটা হচ্ছে কিছুটা একই। ঠিক আছে, এই ট্যাগগুলো হচ্ছে অনেক আগে ব্যবহার করা হয়তো আলাদা আলাদা করে, কিন্তু এখন হচ্ছে আলাদা করে আর ব্যবহার করা হয় না, তিনটাই একই কাজ করে, সেটা হচ্ছে বোল্ড করে। এই যে দেখো, দিস ইজ বোল্ড টেক্সট, দিস ইজ স্ট্রং টেক্সট। ঠিক আছে, মানে নর্মাল যে ফন্ট গুলো থাকে তার থেকে একটু গাঢ় হয়, এটাকে হচ্ছে বোল্ড করা বলে, বা মোটা করে লেখা। ইটালিক, ইটালিক লেখা আমরা অনেকেই জানি, এই যে ইটালিক লেখা কি একটু বাঁকা করে লিখতে হয়। এই দেখো, তা আমি যদি হচ্ছে দিস ইজ ইটালিক টেক্সট, ঠিক আছে, আমি দেখাই, দিস ইজ ইটালিক টেক্সট, দিস ইজ ইটালিক টেক্সট, এই কথাটাকে আমি যদি হচ্ছে এই যে আই ট্যাগের মধ্যে রেখে লিখি, আই, আর শেষ করব হচ্ছে ক্লোজিং ট্যাগ দিয়ে, হ্যাঁ যেতে পারো, সমস্যা নেই, তুমি হচ্ছে পরে রেকর্ডেড ক্লাসটা একটু করে নিতে পারো। হ্যাঁ, শেষ করা লাগবে তো আসলে। আচ্ছা, তো দিস ইজ ইটালিক টেক্সট, এই কথাটাকে যদি আমি হচ্ছে আই ট্যাগের মধ্যে লিখি শুরু ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ দিয়ে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে যে এরকম একটা লেখা পাবো, যে লেখাটা কি দেখো নর্মাল থেকে একটু বাঁকা। ইটালিক লেখাটার অর্থই হচ্ছে নর্মাল থেকে বাঁকা হয়। ঠিক আছে, আচ্ছা, ডিলিটেড টেক্সট কি, ডিলিটেড টেক্সট হচ্ছে যদি, আচ্ছা এটা একটু মুছে দেই। আচ্ছা, হ্যাঁ, ইটালিক টেক্সট আমরা দেখলাম, এরপর হচ্ছে দেখতে পাবো হচ্ছে এই যে ইটালিক বা বাঁকা করে, আন্ডারলাইনের জন্য কি, আন্ডারলাইন হচ্ছে টেক্সটকে আন্ডারলাইন করে দেখার জন্য। এই যে টেক্সটটাকে যদি এই যে আমরা নিচে একটা দাগ ইউজ করতে চাই, এই যে এটাকে হচ্ছে আমরা আন্ডারলাইন বলি। ঠিক আছে, আন্ডারলাইন বলি। এই আন্ডারলাইনটা ব্যবহার করার জন্য আমরা কি করব, এখানে এই ইউ ট্যাগের মধ্যে দিব, এই ইউ ট্যাগের মধ্যে আমি যেই কথাটাই লিখবো সেই কথাটা আন্ডারলাইন হয়ে যাবে। যেমন আমি যদি বলি হচ্ছে যে স্টপ, ইউ স্টপ, তারপরে এই ট্যাগ, এটা ইউজ করলে আমি কি পাবো আউটপুট, আমি হচ্ছে এরকম একটা লেখা দেখতে পাবো, স্টপ লেখা আসবে, নিচে হচ্ছে একটা দাগ আসবে, অর্থাৎ নিচে আন্ডারলাইন হয়ে যাবে। এরপর হচ্ছে ডিলেট, ডিলেটটা হচ্ছে যে এরকম, আমি ভিতরে যাই রাখবো, আমি যদি যেই লেখাটা ডিলেট ট্যাগের মধ্যে রাখতেছি সেই লেখাটার মধ্যে দিয়ে এরকম একটা মাঝখান দিয়ে একটা দাগ চলে আসবে, অর্থাৎ এটা ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে ডিলেট স্ট্রাইক, এই দুইটা একই কাজ করে। ঠিক আছে,
এই দুইটা একই কাজ করে, এই দুইটা হচ্ছে এই যে এটাকে মিন করতেছে, এই মাঝখান দিয়ে একটা দাগ চলে যাবে। আচ্ছা, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট এইটা দেখানোর জন্য হচ্ছে আমরা একটা পেজে যাবো, হ্যাঁ নতুন পেজ এটা। আচ্ছা ঠিক আছে, দেখি কিভাবে সুপারস্ক্রিপ্ট আর হচ্ছে সাবস্ক্রিপ্ট। এই দুইটা হচ্ছে আমাদের কাছে অনেক নতুন, যে এটা কিভাবে কি লিখবো। ঠিক আছে, সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। আচ্ছা, এই যে আমাদের সাবস্ক্রিপ্টের জন্য আমাদের ট্যাগটা কি, সাব, আর সুপারস্ক্রিপ্টের জন্য সাব। তাহলে সুপারস্ক্রিপ্টের জন্য হচ্ছে সাব, আর সাবস্ক্রিপ্টের জন্য হচ্ছে সাব। ঠিক আছে, এখন এই দুইটা জিনিস কি এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, তোমরা তো হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট যারা, বা এটা আসলে আমরা সবাই দেখে আসি ছোটবেলায়, যে H2O এটা দিয়ে কি বোঝায়, পানি। তো H2O যখন আমরা লিখি, দেখবা যে এইচ এর নিচে টুটা খুবই ছোট করে লেখা থাকে, ঠিক আছে, তারপর ও লেখা থাকে। অর্থাৎ দেখতে যদি আমি একটু ভালো করে লিখি যে H2O এভাবে দেখানো হয়, রাইট, নিচে। আবার আমরা যখন হচ্ছে অঙ্ক করার সময় স্কোয়ার করি, যেমন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা লিখি, তখন কি আমাদের এই টুটা উপরে চলে যাচ্ছে। দেখো, টু একটা নাম্বার, এই নাম্বারটা এইচ এর পরে নিচে চলে যাচ্ছে, আবার এ এর পরে উপরে চলে যাচ্ছে, তাই না? দুই জায়গায় দুই ধরনের হচ্ছে। তো ওয়েবসাইটে তোমার হইতেই পারে প্রয়োজন দেখানোর জন্য যে আমি হচ্ছে H2O লিখবো বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবো, তখন আমি আসলে দুইটাকে উপরে নিচে কিভাবে নিব। আমরা হচ্ছে এতক্ষণ ধরে যত ট্যাগ আলোচনা করছি, দেখো সেখানে হচ্ছে সব জায়গায় একই ধরনের লেখা ছিল, খালি হচ্ছে কিছু ছোট হয়েছে, না হলে বড় হয়েছে, না হলে আন্ডারলাইন, না হলে ইটালিক, না হলে বোল্ড, সেটা হয়েছে। কিন্তু আমরা হচ্ছে এখন এরকম টেক্সট চাই যেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট করলে নিচে চলে যাবে, সুপারস্ক্রিপ্ট করলে উপরে চলে যাবে, এরকম একটা ফরম্যাট চাচ্ছি, বা এরকম ওই যে একটা রূপ দেখাইতে চাচ্ছি। আমরা বলে আসছি যে এটা হচ্ছে একটা রূপ বোঝায় ফরম্যাট করাকে। তো কিভাবে দেখি, আমরা যখন H2O লিখবো, ঠিক আছে, আমরা যদি এভাবে লিখি যে প্যারাগ্রাফ এইচ লিখলাম, এরপর সাব টু সাবশেষ, তারপর ও প্যারাগ্রাফ শেষ। এই কথাটার অর্থ কি দেখো, এটাকে সব থেকে ভালো করে বোঝার জন্য আমরা হচ্ছে স্ক্রিপ্ট ছাড়া লিখব, ঠিক আছে, পি এইচ টু ও, এভাবে যদি আমরা লিখি, দেখো দুইটা একই জিনিস, কিন্তু টুটাকে আমরা সেকেন্ডে গিয়ে কি করছি, সাবস্ক্রিপ্টের যে ট্যাগটা ছিল, আমরা দেখে আসি, এই যে সাবস্ক্রিপ্টের যে ট্যাগটা ছিল সেটাতে আমরা লিখছি, ভিতরে লিখছি। তো এটা করলে কি হচ্ছে আলটিমেটলি, দেখো এটা করলে যেই কথাটা, যেই কাহিনীটা হবে, বা যেই জিনিসটা আমরা আসলে আউটপুটে পাবো, এটার আউটপুট কি হবে, এটা 1 নাম্বার, এটা যদি 2 নাম্বার হয়, 1 নাম্বারের আউটপুট হবে হচ্ছে, যেহেতু আমরা এটা একটা প্যারাগ্রাফের মধ্যে রাখা, আবারও বলছি প্যারাগ্রাফ নিয়ে আমরা হচ্ছে কথা বলবো লাস্টেই। প্রথমে কি থাকবে, এটা H2O থাকবে, যেভাবে লেখা আছে ওইভাবেই থাকবে। অর্থাৎ এই টুটা আমাদের নিচে চলে যাবে না, কিন্তু আমাদের তো এটা নিয়ে যাওয়া লাগবে, তাই না? কারণ আলটিমেটলি আমরা H2O যেভাবে লিখতে চাচ্ছি সেভাবে লিখতে পারি না। এই কাজটা করার কারণে কি হবে, প্রথমে কে আছে, এইচ, ঠিক আছে। দ্বিতীয়ত আমি যখন হচ্ছে সাবস্ক্রিপ্টের মধ্যে ও রাখছি, অর্থাৎ এই যে এই অংশটা, সাবস্ক্রিপ্ট কথার অর্থ হচ্ছে নিচে লেখা আর কি, ঠিক আছে। সাব সাব থাকা মানে হচ্ছে নিচে লেখা। তাহলে এই লেখাটা যেহেতু আমি কি টুটা, শুধু টুটাই সাবস্ক্রিপ্টের মধ্যে আছে বা সাব ট্যাগের মধ্যে আছে, তখন আমার এই যে আগের মতো এইচ এর পাশাপাশি টু না হয়ে কি হয়ে যাবে, নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার কারণ কি, কারণ হচ্ছে একই টু, একই নাম্বার, কিন্তু আমি সাব ট্যাগটা ইউজ করার কারণে এই যে নিচে লেখা হয়ে গেছে, অর্থাৎ টুটা নিচে চলে গেছে। তারপর কি আমাদের ও আছে,
স্বাভাবিকভাবে ও হবে। পার্থক্যটা বুঝতে পারছো আশা করি। এই পার্থক্যটাই হচ্ছে এই সাবস্ক্রিপ্ট ইউজ করার কারণটা। আমি সাবস্ক্রিপ্ট ইউজ করি যখন হচ্ছে আমার একটা নির্দিষ্ট লেখা বা একটা নির্দিষ্ট সংখ্যা আমার হচ্ছে নিচে দেখানো লাগে, বা স্বাভাবিক যে লেভেলটা থাকে, যেমন এইচ একটা লাইনে লেখা, ও একটা লাইনে লেখা, টু হচ্ছে তার থেকে এক লাইন নিচে বা একটু ছোট করে এক লাইন নিচে, এভাবে লেখার জন্য। ঠিক আছে? তো এখানে আর একটা জিনিস, এটা হচ্ছে তোমরা মানে বাসায় করতে পারো যে এই জিনিসটা কি হবে, এটা কিভাবে লিখতে পারো, এটা হচ্ছে দেখবা। কোয়েশ্চেন ওয়ান হচ্ছে যে তোমরা হচ্ছে এই জিনিসটা লেখার চেষ্টা করবা, K2Mn2O4। এখানে এই H2 এর সাথে যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে হচ্ছে এটা লেখার আহ, পদ্ধতিটা আসলে বুঝতে পারবে। আবারও যদি বুঝাই তাহলে এইচ আর ও আমরা হচ্ছে স্বাভাবিকভাবে চাই। যেই জিনিসগুলো আমরা স্বাভাবিকভাবে চাই সেটা আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যেভাবে ছিল ওভাবে লিখে রাখছি, আমরা এটাকে কোনো ট্যাগের মধ্যে নিয়ে আসি নাই। কিন্তু আমরা যেই লেখাটাকে নিচে চাচ্ছি, যেই লেখাটাকে হচ্ছে আমরা এইচ বা ও যেই স্বাভাবিক লাইনে আছে সেই স্বাভাবিক লাইনের নিচে চাচ্ছি, সেই লেখাটাকে শুধুমাত্র আমরা সাব যেই ট্যাগটা আছে সেই সাব ট্যাগের মধ্যে নিয়ে আসছি। সাব ট্যাগের মধ্যে নিয়ে আসার কারণ কি, সাব ট্যাগের মধ্যে যে জিনিসটা থাকবে বা যে কন্টেন্টটা থাকবে সেটা যেই স্বাভাবিক লাইন আছে তার থেকে এক লাইন নিচে চলে আসবে, যেটা হচ্ছে যে আমরা H2 লেখার সময় দেখছি, যেটা প্রথমে হয় নাই কারণ আমি টুটাকে সাবস্ক্রিপ্টে রাখি নাই, কিন্তু দ্বিতীয়ত আমি সাবস্ক্রিপ্টে টুকে রাখছি, এজন্য হচ্ছে টুটা এইচ আর ওর সাথে যে লাইন ছিল আগের মতো একই লাইনে না থেকে এক লাইন নিচে চলে আসছে। এটার জন্য হচ্ছে আমি সাবস্ক্রিপ্টটা ইউজ করি। এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে এটা তুমি লিখতে পারবে যে K2Mn2O4 লেখার জন্য হচ্ছে আমি আসলে কিভাবে ওই ট্যাগ গুলা লিখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্টের জন্য যে ধারণাটা সেটা। এখন আমরা যদি হচ্ছে সুপারস্ক্রিপ্টে যাই, সুপারস্ক্রিপ্ট কি, উল্টাটা উপরে লিখতে হবে। আমরা হচ্ছে একটু আগে আরেকটা উদাহরণ দেখে আসছি। এই যে সুপারস্ক্রিপ্ট দেখো, এখানে দিস ইজ আর টেক্সট, এটা হচ্ছে তিনটাই একই লাইনে, এই যে দিস ইজ, এই দেখো একই লাইনে, তাই না? কিন্তু দেখো সুপারস্ক্রিপ্টটা কি হয়ে গেছে, একটু উপরে উঠে গেছে, তাই না? এই উপরে ওঠানোর জন্য হচ্ছে আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করি, এই যে টেক্সটকে সুপারস্ক্রিপ্ট করে দেখাতে। সুপারস্ক্রিপ্ট কথাটার অর্থ হচ্ছে উপরে লেখা, বা এসইউপি যদি দেখো কোনো ট্যাগে, এটার অর্থ হচ্ছে উপরে লেখা। আচ্ছা, তো এটা আমরা কিভাবে করব এখন? এটা তো আমাদের একটা উদাহরণ ছিল, সেটা দেখলাম আমরা। আরেকটা উদাহরণ কি হইতে পারে, আমরা মনে করো দেখাইতে চাচ্ছি হচ্ছে এইটা A² প্লাস B², ঠিক আছে? বা হচ্ছে প্লাস না লিখি, প্লাস না লিখে হচ্ছে আমরা শুধু একটা জিনিসের স্কোয়ার করার চেষ্টা করি। আচ্ছা দেখো, আমরা হচ্ছে শুধুমাত্র কি করতে পারি, মানে সুপারস্ক্রিপ্ট যদি লিখতে চাই A³ এই জিনিসটা লিখতে চাচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসটা লেখার জন্য আমি হচ্ছে দুই ধরনের দুইটা কোড লিখি, দেখি কোনটা সাকসেসফুল হয়। প্রথমে আমি লিখলাম P, তারপর আমি লিখলাম A, তারপর আমি লিখলাম 3, তারপর আমি দিলাম প্যারাগ্রাফ ক্লোজ করে। এটা আমাদের একটা এলিমেন্ট। দ্বিতীয় এলিমেন্টে আমি হচ্ছে একই জিনিস আবার লিখবো P, এরপর A, কিন্তু আমি যেহেতু হচ্ছে তিনটাকে উপরে নিয়ে যেতে যাচ্ছি, আর উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট বা এসইউপি। আমি কি করব, এই তিনটাকে যেটাকে উপরে নিয়ে যেতে যাচ্ছে শুধুমাত্র সেটাকে সাব 3 সাব, এটা লেখার পর একই লাইনে লেখার চেষ্টা করবো। আমি হচ্ছে জায়গার জন্য নেই। তো যখন হচ্ছে এখানে লেখার পর তুমি সাব দিয়ে এই 3 কে রাখলা আর বাকিটুকু প্যারাগ্রাফ দিয়ে শেষ করে দিলা। আচ্ছা, এখন তাহলে আউটপুট কেমন হবে দেখি। আউটপুট 1 নম্বরের জন্য আউটপুটটা হবে হচ্ছে A3, অর্থাৎ A আর 3 পাশাপাশি থাকবে। কেন? কারণ হচ্ছে আমি দুইটাকে একইভাবে লিখছি,
প্যারাগ্রাফ টেক্সটের মধ্যে উপরে নিচে করা হয় না, একই লাইনে লেখা হয়, ঠিক আছে। কিন্তু যখন হচ্ছে আমি 2 নাম্বারের আউটপুটে দেখব, তখন কি দেখব, এখানে আমার এ থাকবে, কিন্তু যেহেতু হচ্ছে আমি এই তিনটাকে আগের মতো একই প্যারাগ্রাফ টেক্সটে না লিখে বা প্যারাগ্রাফ ট্যাগে না লিখে আমি এটাকে সুপার স্ক্রিপ্টের যে ট্যাগ আছে বা এসইউপি ট্যাগ আছে এটার মধ্যে লিখছি, সেহেতু এটার জন্য আমার এখানে যে 3টা ছিল, এই 3টা সমান লাইনে না গিয়ে উপরে চলে যাবে 3। অর্থাৎ আমরা যে যে এ কিউব লিখতে যাচ্ছিলাম, এই কিউবটা খুবই সুন্দরভাবে লিখতে পারবো। তো এটার জন্য তোমাদের জন্য আরেকটা কোশ্চেন থাকবে। কোশ্চেনটা হচ্ছে যে পপুলেশন ব্র্যাকেটে থাকবে, তারপর টাইম। এই জিনিসটাকে হচ্ছে তুমি কিভাবে লিখতে পারো এইচটিএমএল এর মাধ্যমে, এই টাইমটাকে কিভাবে উপরে লিখতে পারো পপুলেশনে, সেটা হচ্ছে লিখবা। তো এটা হচ্ছে তোমাদের কোশ্চেন 1 আর এটা হচ্ছে কোশ্চেন 2, এই দুইটা প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, তো সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট শেষ আমাদের। তারপর হচ্ছে হেডার ট্যাগ। হেডার ট্যাগ হচ্ছে খুবই সহজ আসলে। ওয়েব পেজে হচ্ছে যে কোনো বিষয়ের যদি শিরোনাম দেয়া থাকে তাহলে হচ্ছে সেটার জন্য এইচটিএমএল এ 6 ধরনের ট্যাগ ব্যবহার করা হয়। তো H1 থেকে H6 হচ্ছে সাইজের যেই অর্ডারটা সেটা বা সাইজের যে ক্রমটা সেটা, অর্থাৎ H1 থেকে H6 পর্যন্ত 1 হচ্ছে সব থেকে বড়, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, এভাবে হচ্ছে ছোট থেকে বড় হয়। তো এটা একটা উদাহরণ আমরা দেখতে পারি, এই যে দেখো এখানে কি আমরা বডিতে গিয়ে হেডিং ট্যাগটা ইউজ করতেছি, ঠিক আছে। আমরা হচ্ছে হেড ট্যাগ গুলো কিন্তু শেষ করে আসছি, ঠিক আছে। আমরা হচ্ছে এই যে টেক্সট ফরম্যাটিং ট্যাগে চলে আসছি, এটা হচ্ছে মাথায় রাখা। আমরা হচ্ছে একটু আগে হচ্ছে এই যে টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ এগুলো নিয়ে পড়তেছিলাম, স্ক্রিপ্ট, তারপর লিঙ্ক, তারপর বেজ, এগুলো হচ্ছে আমাদের ব্যবহার হয় না, তাই হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলি না। আমরা হচ্ছে যে টাইটেল, স্টাইল আর হচ্ছে মেটা, এই 3টা নিয়ে কথা বলছি, আর এই 6টাই হচ্ছে আমাদের হেড ট্যাগ। তো এরপর হচ্ছে কি আমরা হেড ট্যাগ শেষ করে, কমেন্ট ট্যাগ শেষ করে টেক্সট ফরম্যাটিং এ চলে আসছি, ঠিক আছে। টেক্সট ফরম্যাটিং ট্যাগ গুলো হচ্ছে বডিতে ইউজ করা হয়। আচ্ছা, তো বডিতে আমরা কি কি ট্যাগ ইউজ করি, যে হেডার ট্যাগ। হেডার ট্যাগের উদাহরণ দেখি আমরা। হেডিং ট্যাগ বা হচ্ছে হেডার ট্যাগ দুইটাই বলা হয়, কাজ হচ্ছে শিরোনাম দেয়া। কিভাবে দেখো, বডিতে H1 এর মধ্যে দিস ইজ হেডিং 1 লেখা, H2 এর মধ্যে দিস ইজ হেডিং 2 লেখা, H3 এর মধ্যে দিস ইজ হেডিং 3 লেখা, এভাবে করে 6 ধরনের লেখা 6টা হেডিং ট্যাগের মধ্যে দেয়া আছে। এটার আউটপুটটা হচ্ছে এটা, মানে এটা তুমি যদি লেখে একটা ওয়েবসাইট বানাও বা একটা পেজ ওপেন করো তাহলে হচ্ছে এইভাবে দেখতে পাবো। দেখো, দিস ইজ হেডিং 1টা, একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে হেডিং ট্যাগ লেখাকে বোল্ড করে, লেখাকে অলওয়েজ বোল্ড করে। এই বোল্ড করার পরে যেটা করে সেটা হচ্ছে সাইজের তারতম্য করে। দিস ইজ হেডিং 1 সব থেকে বড় আর দিস ইজ হেডিং 6 কি সব থেকে ছোট, দেখতেই পাচ্ছ। তার মাঝে কি আস্তে আস্তে দেখো সাইজটা কমতে থাকে। অর্থাৎ এক একটা হেডিং ট্যাগের ব্যবহার এক এক ধরনের জিনিসের জন্য, ঠিক আছে। তো এটাই হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ দিয়ে হচ্ছে তুমি মনে করো তোমার যদি মনে হয় যে তুমি এই সাইজের একটা শিরোনাম দিতে চাও তাহলে তুমি H2 ইউজ করবা। তুমি যদি মনে করো হেডিং 6 এর সাইজে দিতে চাও তাহলে H6 দিবা, সেটা তোমার ব্যাপার। তো এখন হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, যেটা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে ব্যবহার করে আসছি কিন্তু আমরা এটা আসলে পড়িই নাই এতক্ষণ যে এটা জিনিসটা কি। কারণ হচ্ছে এই জিনিসটা আসলে বডির পার্ট, আমরা হচ্ছে হেডিংটা আগে পড়তেছিলাম, হেড পার্টটা। তো প্যারাগ্রাফ ট্যাগ কি, ওয়েব পেজে কোনো তথ্য প্যারাগ্রাফ আকারে দেখানোর জন্য আমি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি, ঠিক আছে। প্যারাগ্রাফ টেক্সটের ওপেনিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগের মধ্যে যা লেখা হয় সেটা সব সময় একটা প্যারাগ্রাফ হিসেবে দেখাবে, ঠিক আছে। কোডে অনেক লাইন বা স্পেস থাকলেও ব্রাউজারটা বাদ দিয়ে দেয়, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটার জন্য হচ্ছে পরীক্ষায় অনেকে ভুল করে, এই জন্য এই উদাহরণটা সিলেক্ট করা যাতে কোনো ভুল না হয়। এই যে প্যারাগ্রাফ ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যা লেখা হয় তা একটা প্যারাগ্রাফ দিয়ে দেখায়, যাই লেখো না কেন একটা প্যারাগ্রাফে দেখাবে। এবং এই কোডে অনেক লাইন বা স্পেস থাকলেও ব্রাউজার তা কি করবে, বাদ দিয়ে দিবে। আজকের এটা আমাদের শেষটায় আর শেষ স্লাইড, সেটা হচ্ছে দেখো
এই যে এই বডির মধ্যে কি আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করা আছে। এই যে প্যারাগ্রাফ ট্যাগের কি, যেহেতু প্যারাগ্রাফ ট্যাগ কি কোনো এমটি ট্যাগ না, আমরা এমটি ট্যাগ দেখে আসি আগের স্লাইডে যে এমটি ট্যাগ হচ্ছে অনেক আগে 6টা মাত্র, সেই 6টার মধ্যে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ নাই। তো যেহেতু নাই সেহেতু হচ্ছে আমরা কি বলতে পারি যে এই যে পি হচ্ছে ওপেনিং ট্যাগ ওটি, আর এই স্ল্যাশ দিয়ে পি লেখা হচ্ছে ক্লোজিং ট্যাগ সিটি। তো এই দুইটার মধ্যবর্তী যে জায়গাটা, এই দুইটার মাঝে আমি যাই লিখবো না কেন সেটা এখানে কি বলা আছে, একটা প্যারাগ্রাফ হিসেবে দেখাবে, একটা প্যারাগ্রাফ। তো দেখো এই যে দিস প্যারাগ্রাফ contains a lot of lines in the source code but the browser ignores it। এখানে দেখো এই লেখাগুলো কি, দিস প্যারাগ্রাফ এক লাইনে, contains a lot of lines এক লাইনে, in the source code এক লাইনে, the browser ignores it এক লাইনে, এগুলো এক একটা এক লাইনে, রাইট? কিন্তু দিস প্যারাগ্রাফ, এই যতগুলো লাইন আছে তুমি যখন হচ্ছে এই দেখো এই কোডের আউটপুটটা নিয়ে দেখবা, এই আউটপুটে দেখো তো এখানে কি কোনো লাইন আসছে? আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে এই প্যারাগ্রাফ টেক্সট হচ্ছে কোডে যে লাইন বা স্পেস থাকে প্যারাগ্রাফ ট্যাগটা, সেগুলো হচ্ছে ব্রাউজার বাদ দিয়ে দেয়। অর্থাৎ এই যে আমি যে এতগুলা জিনিস লিখলাম সেগুলো আলটিমেটলি একটা লাইনে বা একটা প্যারার মধ্যে চলে আসবে, যে প্যারাটা হচ্ছে এইটা। এই যে this paragraph contains a lot of line in the source code but the browser ignores it, this paragraph contains a lot of spaces in the source code but the browser ignores it। তাহলে এইটা হচ্ছে আলটিমেটলি প্যারাগ্রাফ টেক্সট, প্যারাগ্রাফ ট্যাবের কাজ। আর প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে হচ্ছে আলটিমেটলি কোনো কিছু লেখা হয়, ঠিক আছে? আমরা প্যারাগ্রাফের মধ্যেই আমাদের ওয়েবসাইটে যত লেখা আছে, যত যা কিছু আছে সব থাকে। তো প্যারাগ্রাফ ট্যাগের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আমরা যতই এখানে স্পেস দেই বা যতই আমি অনেকগুলো প্যারা করে লিখে দেই, আলটিমেটলি এখানে যা লেখা থাকবে তা একটা প্যারা হবে। এখন হচ্ছে যেই প্রশ্নটা আসতে পারে যে আমি হচ্ছে এরকম যদি একটা কাজ করতে চাই, এটা হচ্ছে লাস্ট, যে মানে ওই যে রচনাতে হচ্ছে আমরা অনেক সময় দেখবো সূচনা লিখি বা হচ্ছে মানে স্টার্ট, স্টার্ট লেখার পর হচ্ছে আমরা বডি, মনে করো আমি স্টার্টের পার্টে লিখতে চাই হচ্ছে হ্যালো, আমি হচ্ছে এখানে আর কিছু লিখতে চাই না আমাদের ওয়েবসাইটে, এখানে আমি আর কিছু লিখতে চাই না, এখানে আমি আর কিছু না লিখে আমি হচ্ছে নিচে গিয়ে লিখতে চাই হচ্ছে যে আই অ্যাম এ স্টুডেন্ট। কিন্তু তুমি যদি এই পুরাটা জিনিস তাহলে প্যারাগ্রাফে লেখা হয়েছে হ্যালো, তারপর হচ্ছে মনে করো স্পেস দিলা, স্পেস দিয়ে লিখলা আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে? লেখার পর হচ্ছে যে শেষ করে দিলা। বাই দ্য ওয়ে ট্যাগ হচ্ছে এক লাইনে না লিখে যদি তুমি প্যারা আকারে লেখো তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে সবসময় চেষ্টা করবে একটা লাইনে রাখার জন্য, মানে এই যে এই বরাবর একটা লাইনে রাখার জন্য। আচ্ছা, তো এই জিনিসটা তুমি যদি লেখো তাও তোমার আউটপুট আসবে এরকম, হ্যালো আই এম আ স্টুডেন্ট। কিন্তু তুমি তো এটা চাও নাই, তাই না? তুমি তো চাইছো হচ্ছে যাতে এই যে এক লাইন দুই লাইন এভাবে হয়। তাহলে কি করা যায়? যেটা করা যায় সেটা হচ্ছে দুই ধরনের প্যারাগ্রাফ ট্যাগে লিখবে। অর্থাৎ হ্যালো লিখবে একটা প্যারাগ্রাফ ট্যাগে, আবার আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে তুমি আই এম এ স্টুডেন্ট লিখবে। তাহলে দেখো কি হইলো, দুইটা প্যারাগ্রাফ আলাদা হয়ে গেল। দুইটা প্যারাগ্রাফ আলাদা হওয়ার কারণে তুমি যখন এখন আউটপুট লিখতে যাবে তখন তোমার আউটপুট আসবে হচ্ছে এই যে হ্যালো, পাশে আসবে না। কেন? কারণ এটা একটা প্যারাগ্রাফের জন্য ট্যাগ, এই একটা প্যারাগ্রাফের জন্য একটা ট্যাগই ইউজ করা হয়েছে। এই একটা প্যারাগ্রাফে যে লেখা আছে ওইটা একটা প্যারাগ্রাফে দেখাবে, পরবর্তী যে লেখাটা আছে সেই লেখাটা আরেকটা প্যারাগ্রাফে গিয়ে দেখাবে। সেই প্যারাগ্রাফটা কি, এই যে নিচে, নিচে এসে কি হবে, আই এম এ স্টুডেন্ট। তাহলে এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, প্যারা ক্রিয়েট করতে পারি আর কি। তো এটাই শেষ। তো আমরা হচ্ছে আশা করি সবকিছু বুঝতে পারছি। আমরা হচ্ছে আজকে ট্যাগ নিয়ে আলোচনা করছি অনেক, মানে এইচটিএমএল কি, তারপর হচ্ছে ট্যাগ কি, সেগুলো নিয়ে আলোচনা করছি। আর হচ্ছে ট্যাগের প্রকারভেদ, বডিতে কি থাকে, হেডে কি থাকে, এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এক্সট্রা যা যা জিনিসপাতি আছে সেগুলো দেখবো। তো সবাইকে শুভেচ্ছা।